আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে কৃষিগুচ্ছের রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের ক্লাসে স্বাগতম। তো তোমরা যারা আগামীতে কৃষি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ছোটখাটো ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে থাকে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি, আমরা বেশি কথা বলবো না। আশা করি তোমাদের জন্য এই ক্লাসটি একটা বেস্ট ক্লাস হতে যাচ্ছে। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তো চলো আমরা শুরু করি। তো আমাদের অধ্যায় হচ্ছে কি, রাসায়নিক পরিবর্তন। এটা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আমরা প্রথম যে স্লাইড দেখতে পাচ্ছি, ঠিক আছে দেখো, যে গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি। ঠিক আছে, আমরা কি জানি যে গ্রিন মানে কি, সবুজ, তাই না? গ্রিন মানে কি, আমরা জানি কি সবুজ। মেইনলি এখানে তোমার গ্রিন বলতে কি সবুজ মানে, গ্রিন মানে কি, গ্রিন একটা পরিবেশ। ঠিক আছে, গ্রিন মনে করো একটা পরিবেশ, সবুজ পরিবেশ অর্থাৎ কি, যেখানে তোমার কি ময়লা আবর্জনা বা মনে করো কি জীবনের ঝুঁকি এগুলো কম থাকবে, সেটা হচ্ছে তোমার কি আর কি গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি রয়েছে। ঠিক আছে, তো গ্রিন কেমিস্ট্রি 12টা নীতির মধ্যে দেখো তোমরা, প্রথম যেটা রয়েছে, যে প্রথম সেটা হচ্ছে তোমার কি ন্যূনতম ঝুঁকি পদ্ধতির ব্যবহার। আজকে যেখানে তোমার কি ঝুঁকি কম থাকবে সেটা ব্যবহার করা। যেহেতু ঝুঁকি কম, তাহলে নিরাপদ কেমিক্যাল ব্যবহার করতে পারে, যেগুলোকে আমাদের আর কি সমস্যা হবে না সেই ধরনের কেমিক্যাল ব্যবহার করতে হবে। প্রভাবন প্রয়োগ অর্থাৎ বিভিন্ন ধরনের প্রভাবক আমাদের প্রয়োগ করে বিক্রিয়া গতি হ্রাস বৃদ্ধি বা বিভিন্ন জায়গাতে আমরা মানে কি বর্জ্য পদার্থ রোধকরণ কাজে ব্যবহার করব। তবে নিরাপদ দ্রাবক ব্যবহার অর্থাৎ যেগুলো আমাদের জন্য কি নিরাপদ দ্রাবক, যেগুলো কোনো বিষাক্ত কোনো কিছু ছড়ায় না, সেই সব দ্রাবক ব্যবহার করব। বিক্রিয়ার শক্তি ক্ষমতা পরিকল্পনা করবো, অর্থাৎ যেসব বিক্রিয়া আমরা কি সর্বোত্তম আর কি আমরা উৎপাদ পাবো, সেই বিক্রিয়াগুলো শক্তি ক্ষমতা পরিকল্পনা করে আমাদের পরিকল্পনা মাফিক আগাতে হবে। এরপরে দেখো নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। নবায়নযোগ্য কাঁচামাল কোনটা, যেগুলো আমাদের কি নবায়নযোগ্য কাঁচামাল কোনটা, যেমন কি সৌর বিদ্যুৎ। ঠিক আছে, যেমন আমাদের কি সৌর বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ এই টাইপের জিনিসগুলো আমরা কি বেশি ইউজ করব। যেন আমরা কি নবায়নযোগ্য শক্তি এগুলো পুনরায় বারবার ইউজ করার মাধ্যমে আমরা আমার নিজেদের কর্মক্ষমতা বাড়াতে হয়। প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা অর্থাৎ প্রকৃতি যেগুলো আর কি রূপান্তর করে দেয় সেগুলাই আমরা কি ব্যবহার করার চেষ্টা করব। এটা বাসস্থান, আমরা যেখানে বসবাস করি সেই জায়গাকে দূষণগুলা নিয়ন্ত্রণ করবো। তারপরে দেখো বর্জ্য পদার্থ জোটকরণ। যেগুলো বর্জ্য পদার্থ হয় সেগুলো আমরা কি মানে যেগুলো বর্জ্য পদার্থ না হয় সেই জিনিসগুলো ব্যবহার করবো। আর ন্যূনতম উপজাতক, দেখো কোন একটা বিক্রিয়া তুমি যদি মনে করো কোন একটা বিক্রিয়া ঘটাও, A+B মনে করো ইকাল টু C+D, এটা উৎপন্ন এর সাথে তোমার দেখো কিছু উপজাতক বা মনে করো আবর্জনা বা উপজাতক যেগুলো উত্তর হয় সেগুলো তো ক্ষতিকর, ক্ষতিকর। ঠিক আছে, এই যে উপজাতক করা, এই উপজাতক যেন কম আর কি আর কি উৎপন্ন হয়, আমরা সেই ধরনের বিক্রিয়া গুলো করার চেষ্টা করি। সেটা দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমরা প্রয়োজনীয় সেফটি ব্যবহার করবো। এটা সর্বোত্তম অ্যাটমিক ইকোনমি অর্থাৎ কোন একটা মৌল থেকে বা যৌগ থেকে আমরা সেটাকে বা কোন একটা পদার্থ থেকে আমরা সর্বোত্তম যেন সুযোগটা ব্যবহার করতে হবে, সর্বোত্তম ক্ষমতা ব্যবহার করতে হবে, সেটাই হচ্ছে তোমার কি সর্বোত্তম অ্যাটমিক ইকোনমি। এখন দেখো এর মধ্যে যে তিনটা দেখো দাগ দিয়ে আছে, এগুলো হচ্ছে তোমার কি এই তিনটা নীতি, এর অর্থ কি ন্যূনতম ঝুঁকির আর কি ব্যবহার, তারপর তোমার কি হচ্ছে বর্জ্য পদার্থ রোধকরণ, ন্যূনতম ঝুঁকির ব্যবহার, বর্জ্য পদার্থ রোধকরণ এবং সর্বোত্তম অ্যাটমিক ব্যবহার। এই তিনটা হচ্ছে কি তোমাদের, এই তিনটা দ্বারা না আমাদের একটা স্পেসিফিক জিনিস বোঝায়। ঠিক আছে, এই তিনটা আমাদের বর্জ্য পদার্থ রোধকরণ নীতিতে ব্যবহার করা হয়। তাহলে এগুলো আমাদের কোথায় কোথায় ইউজ করা হয় আমরা দেখবো। এগুলো আমাদের ইউজ করা হয় বর্জ্য পদার্থ রোধকরণ নীতিতে। চলো আমরা দেখি। ঠিক আছে, এটা আমরা কোথায় আছে, বর্জ্য পদার্থ রোধকরণ নীতি। যদি আমাদের বলে বর্জ্য পদার্থ রোধকরণ নীতি কয়টি, বর্জ্য পদার্থ রোধকরণ নীতি, রোধকরণ নীতি যদি বলে আমাদের কয়টা, নীতি কয়টা হবে আমাদের, নীতি হবে কয়টা, তিনটা। কোন তিনটা, এই যে তিনটা টিক চিহ্ন দিয়ে আছে এই তিনটা। তো আমরা প্রথম স্লাইডটা অলরেডি শেষ করে ফেলছি, চলো আমরা পরবর্তী স্লাইডটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী স্লাইড দেখো, দেখা যাচ্ছে কি বিক্রিয়ার হার নির্ণয় করা। এখন দেখো বিক্রিয়া, কোন একটা বিক্রিয়ার হার নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই পরিবর্তন সংগঠনে ব্যয়িত সময়, তাই না? আচ্ছা দেখো, মনে করো আমরা একটু নর্মাল যদি বলি, মনে করো এই একটা বিক্রিয়া যদি হয়, মনে করো, আচ্ছা মনে করো আমি একটা নর্মাল বিক্রিয়া দেখাই, যে তোমার H2 + I2। ঠিক আছে, H2 + I2, আচ্ছা আমি অন্য কালি ব্যবহার করার চেষ্টা করছি। ঠিক আছে, H2 + I2 বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে মনে করো আমাদের উৎপন্ন হলো কোনটা, 2HI, তাই না? 2HI। এখন দেখো এই বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, এই যে উৎপাদ রয়েছে এই উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, উৎপাদ এইটার ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই
আচ্ছা, ওখানে তুমি বিক্রিয়ক বা উৎপাদ, তোমার এটার ঘনমাত্রা পরিবর্তন হতে পারে, কারণ বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই ওই পরিবর্তন সংগঠনে, অর্থাৎ এই যে এই H2 থেকে I2 তৈরিতে যে তোমার সময় লাগছে টি, এইটা হচ্ছে তোমার কি বিক্রিয়ার হার, তাই না? আচ্ছা দেখো, এখন আমরা যদি একটা নর্মাল চিন্তা করি, এক্ষেত্রে এই যে যে বিক্রিয়াটা আমরা দিলাম, এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কত হবে? ঠিক আছে, তো বিক্রিয়ার হারের একটা সূত্র আছে, ঠিক আছে। এখন মনে হয় বিক্রিয়ার হারের সূত্রটা আমি তোমাদের অন্য একটা ইয়া দিয়ে দেখাচ্ছি, একটা বিক্রিয়া দিয়ে। আচ্ছা, অর্থাৎ এ মোল, আচ্ছা স্মল এ মোল এন্ড ক্যাপিটাল এ এন্ড বি মোল বি বিক্রিয়া করে যদি তোমার সি মোল বড় সি প্লাস ডি মোল বড় ডি উৎপন্ন, ডি মোল বড় ডি উৎপন্ন করে, সেক্ষেত্রে তোমার বিক্রিয়ার হারটা কেমন হয় দেখো। বিক্রিয়ক তো এগুলো, তাই না? এগুলো তো বিক্রিয়ক, তাহলে এগুলোর কি ঘনমাত্রা কমছে না? এগুলোর ঘনমাত্রা কিন্তু তোমার কমছে, ঘনমাত্রা কমছে। এবং এগুলোর ঘনমাত্রা কমার সাথে সাথে কি হচ্ছে, এগুলো উৎপন্ন হচ্ছে, আর কি এগুলোর ঘনমাত্রা কি তোমার বাড়ছে, তাই না? আর বিক্রিয়কের ঘনমাত্রা কমছে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়ছে, এইভাবে তো তোমার কি একটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাই না? তো দেখো, যেহেতু এর ঘনমাত্রা কমছে সেহেতু আমরা এরকম ভাবে করবো, এই যে মোল সংখ্যা অর্থাৎ কি 1/a ইন্টু ডি, ডি অফ এ ডিভাইড বাই ডি টি, এটার সামনে একটা মাইনাস আসবে, মাইনাস কেন? দিয়ে তোমার এই ঘনমাত্রা কমছে, ইকুয়াল টু 1 বাই কত, বি ইন্টু ডি অফ টি, বি আর কি এর ঘনমাত্রা ডিভাইড বাই ওই সময়, ঠিক আছে। ইকুয়াল টু, যেহেতু উৎপাদের ঘনমাত্রা কি বাড়ছে তাই এখানে কি প্লাস হবে, এটা কি প্লাস, আর এটা আমরা কি দিচ্ছি মাইনাস। এখানে দেখো কি হবে, 1/c ইন্টু ডি অফ কি সি ডিভাইড বাই ডিটি, সময়ের সাথে কি উৎপাদের ঘনমাত্রা বাড়ছে এটা বোঝাচ্ছে, ইকুয়াল টু 1 বাই কত ডি ইন্টু ডি অফ কত টি এর ঘনমাত্রা ডিভাইড বাই সময়। এই যে তোমরা দেখলে এই সূত্র, এইটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয়ের তোমার আর কি সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি বিক্রিয়ার হার নির্ণয়ের সূত্র, এটা কিন্তু তোমরা মাথায় রাখবা, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে তোমাদের বিক্রিয়ার হার নির্ণয়ের সূত্র। আচ্ছা, এটা দিয়ে কিন্তু তোমাদের ম্যাথ দেয়, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু অনেক সময় ম্যাথ আসতে পারে, কিন্তু প্রশ্ন কেমন আসবে সেটা আমরা বুঝতে পারছি না। আশা করি এবার সহজ আসবে, তার মধ্যেও কিন্তু তোমরা এইটা যদি দেখতে পারো তাহলে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন দিলে তোমরা পারবা, ঠিক আছে। তাহলে এখানে কিসের জন্য মাইনাস আসলো, ঘনমাত্রা কমছে তাই, আর এখানে ঘনমাত্রা বাড়ছে তাই কি এটা প্লাস, ঠিক আছে। এইটা ছিল তোমার বিক্রিয়ার হার সংক্রান্ত। তো বিক্রিয়ার হারের সংজ্ঞা কেমন হবে দেখো, আমরা এই ইকুয়েশন দিয়ে বুঝবো কি একক সময়ে, ঠিক আছে, এটা কি একক সময়ে, একক কি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কমছে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়ছে, তাই না? আর কি একক সময়ে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে কি বিক্রিয়ার হার। চলো, আমরা বিক্রিয়ার হার সম্পর্কে মোটামুটি জানছি, আমরা নেক্সট স্লাইডে চলে যাই এবং আমরা দেখি যে আমরা কি দেওয়া আছে। আচ্ছা দেখো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে তোমাদের একটা ম্যাথ। তো এই ম্যাথটা কিন্তু তোমরা সহজে কিন্তু করতে পারবা। দেখো এখানে দিচ্ছে কি পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে, দেখো পটাশিয়াম আয়োডাইড দ্রবণে যদি আমরা হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ যোগ করলে 10 সেকেন্ড 10⁵ মোল পার লিটার আয়োডিন কি বিমুক্ত হয়, এবং আয়োডিন উৎপাদনে এই বিক্রিয়ার হার কত, ঠিক আছে। তো এখানে দেখো কি পটাশিয়াম আয়োডাইড দ্রবণে হাইড্রোজেন পার অক্সাইড আর কি যোগ করতে, ঠিক আছে। এটা তোমরা তাহলে মনে করো যদি বিক্রিয়া করে করবা তাহলে সেভাবেও করতে পারো, আর যদি মনে করো তোমরা এমনি করবা তোমরা সেভাবে করতে পারো। তাহলে এখন দেখো, মনে করো এখন যদি এটা সলভ করতে যাই তাহলে কেমন হবে সলভটা, আমি জাস্ট তোমাদের নর্মালি সলভটা করে দিচ্ছি। দেখো যে পটাশিয়াম আয়ন দ্রবণে হাইড্রোজেন পার অক্সাইড যোগ করে 10 সেকেন্ড, তাহলে এখানে সময় কেমন, ডিফারেন্সিয়েট অফ টি ইকাল টু কত, 10 সেকেন্ড। 10 সেকেন্ডে কি হয়েছে, 10⁵ মোল, 10⁵ মোল পার লিটার আয়োডিন বিমুক্ত হয়েছে। তাহলে কতটুকু আয়োডিন বিমুক্ত হয়েছে, মনে করো এটা ডিএক্স দ্বারা প্রকাশ করলে কত, 10⁵, 10⁵ কত হয়েছে মোল পার লিটার, মোল পার লিটার, ঠিক আছে। অর্থাৎ এই যে পটাশিয়াম আয়োডাইড ছিল, ঠিক আছে, এখান থেকে তুমি H2O2 যোগ করাই, প্লাস কত H2O2 যোগ করার পরে এখানে তোমার কি আয়োডিন কিছু পরিমাণ বিমুক্ত হয়েছে, এখানে কিছু পরিমাণ আয়োডিন বিমুক্ত হয়েছে, তাহলে কি ছিল, এটা কি ছিল বিক্রিয়ক, এটা ছিল কি তোমার উৎপাদ, বিমুক্ত আয়োডিন এটা কি ছিল উৎপাদ, তাই না? আচ্ছা, এখন দেখো এটার ঘনমাত্রা কত, 10⁻⁵ মোল পার লিটার কত দেওয়া আছে, তাই না? এখন বলছে আমাদের বিক্রিয়ার হার কত, এখন আমরা কি জানি, নর্মাল বিক্রিয়া যদি হার বলে তোমরা কি নর্মালি এভাবে করে দিবা, এই যে ডিএক্স বাই ডিটি, যেহেতু এখানে মোল সংখ্যা দেওয়া নাই বা এখানে পটাশিয়াম আয়োডাইডের আগে তোমার এটা হয় না এভাবে, ঠিক আছে, তাহলে তোমাদের এখানে সমস্যা হবে না, ঠিক আছে। ডিএক্স বাই ডিটি করবা, ডিএক্স বাই ডিটি সমান কি হবে তোমার, ডিএক্স এর মান কত, 10⁻⁵ ডিভাইড বাই ডিটির মান 10,
এখানে কেমন ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন দেখো। 10⁻⁵ মানে কত? এখানে 10⁻⁵ থাকলো। যখন তোমার যখন তোমার এইটা উপরে উঠে যাবে, ঠিক আছে, অর্থাৎ 10⁻1 না, এখানে 10⁻1 না, উপরে উঠলে কি হয়? 10⁻কি -1, অর্থাৎ ইকুয়াল টু কি হবে? 10⁻⁻⁶। 10 কি হবে? -6। উত্তর কি হবে? মোল পার লিটার পার কি সেকেন্ড। এই একক বের করারও কিছু জিনিস বা নিয়ম আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো নেক্সট টাইম, ঠিক আছে? তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। চলো দেখি আমরা বিক্রিয়ার হারের একক, তাই না? আচ্ছা, বিক্রিয়ার হারের একক কি 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 হতে পারে? দেখো, বিক্রিয়ার হারের একক গুলো আমরা দেখতে পাই, তাই না? মনে করো বিক্রিয়ার হার, আহ আচ্ছা, বিক্রিয়ার হার আমরা অনেক ভাবে নির্ণয় করতে পারি। বিক্রিয়ার হারের একক তো শুধুমাত্র একরকম হবে এরকম না। তো দেখো, নর্মালি বিক্রিয়ার হার সূত্র কি জানি আমরা? নর্মালি যে বিক্রিয়ার হার এটা সূত্র আমরা কি জানি? যে বিক্রিয়ক উৎপাদক ঘনমাত্রা পরিবর্তন। তাহলে আমরা উপরে লিখলাম কি? ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই কি সময়, তাই না? এটা হচ্ছে তোমার এরকম। আচ্ছা, এখন দেখো বিক্রিয়ার একক কি কি হতে পারে। এখানে দেখো ঘনমাত্রা, ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক হচ্ছে তোমার কি? মোল পার লিটার, মোল পার লিটার, এটা হচ্ছে কি তোমার ঘনমাত্রার একক। এবং সময়ের একক কি? তোমার কি? সেকেন্ড, তাই না? সময় এক সেকেন্ড। এখন এটা যদি উপরে উঠে, তাহলে আমাদের কি হবে? ঘনমাত্রার একক বিটার হার একক মোল পার লিটার পার কি সেকেন্ড, তাই না? আচ্ছা, এটা বাদ দাও। আমরা যদি এখন মনে করো ঘনমাত্রা একক কি জানি আমরা? মোল পার লিটার, তাই না? এখন যদি সময়কে আমরা মনে করো মিনিট দ্বারা প্রকাশ করি, মিনিট দ্বারা, তাহলে আমরা এখানে কি লিখতে পারো? মোল পার লিটার পার কি মিনিট, তাই না? আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা আরো লিখতে পারি কি? ঠিক সেম ভাবে যদি আমরা লিখি কি, যদি ঘনমাত্রা এককে লিখি মোল পার লিটার, মোল পার লিটার ডিভাইড বাই কি হবে? যদি সময়ের এককে আমরা ঘন্টাতে লিখি, ঘন্টাতে লিখি এই সার থেকে আওয়ার ঘন্টা, তাহলে কি লিখতে পারি আমরা? মোল পার লিটার, মোল পার লিটার পার কি আওয়ার, ঠিক আছে? তো এইভাবে কিন্তু অনেকগুলো ঘনমাত্রা এককে কিন্তু হতে পারে। জাস্ট মেইনলি মনে রাখবো তোমাদের, যদি বলে যে একটা যদি মনে রাখতে হবে তাহলে কোনটা ভাইয়া? তাহলে মনে রাখবা মোল পার লিটার পার কি সেকেন্ড, এটা তোমাদের কিন্তু মনে রাখবো, ঠিক আছে? চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন বলা আছে তোমাদের হার ধ্রুবক বলতে কি বোঝায়, ঠিক আছে? তো হার ধ্রুবক এই বিষয়টা আসছে একটা বিষয় থেকে, সেটা আমি বলি। এই বিক্রিয়ার হার তো তোমরা পড়লা, তাই না? বিক্রিয়ার হার। এখন দেখো, এখানে যখন আমরা বলছিলাম কি বিক্রিয়ার হারে, দেখো আমরা উদ্দেশ্য যদি আবার দেখার চেষ্টা করি, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার হচ্ছে তোমার কি? ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই কি, এটা হচ্ছে কি বিক্রিয়ক উৎপাদক ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়। এখন যদি এই সময়টা তোমার যদি একক সেকেন্ড, একক সময় হয়, এই সময়টাকে যদি আমরা একক বলি, অর্থাৎ কি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে, ঠিক আছে, আর একক সময়ে যে ঘনমাত্রা পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে তোমার কি? হার ধ্রুবক। বিক্রিয়ার বেগ বা হার বলা হয়, ঠিক আছে? বিক্রিয়ার বেগ বা হার বলা হয়। তাই কি বলা হয়? বিক্রিয়ার বেগ অবলিক হার বলা হয়, বিক্রিয়ার বেগ অবলিক হার, ঠিক আছে? এখন এই বিক্রিয়ার বেগ এবং হার নির্ণয়ের ক্ষেত্রে, হার নির্ণয়ে, এই বিক্রিয়ার বেগ এবং হার নির্ণয়ে যে ধ্রুবক ব্যবহার করা হয় সেইটাই হচ্ছে তোমার কি? হার ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পরবর্তীতে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের একটা বিষয় তোমাদের আমি বলি। আহ বিক্রিয়ার হার ধ্রুবককে সাধারণভাবে তোমার কি কে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? কে দ্বারা সাধারণভাবে কি প্রকাশ করা হয়? এর অনেক সময় আর দ্বারাও প্রকাশ করা যাইতে পারে, বাট তোমাদের এইটুকু আপাতত জানলেই হবে। এবং হার ধ্রুবক মেইনলি আছে প্রতি একক মোলার ঘনমাত্রায় যে যে বিক্রিয়ার ঘনমাত্রা পাওয়া যায়, অর্থাৎ কি বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা তোমাদের জানা লাগবে না আপাতত। জাস্ট একটু মনে রাখবে বিক্রিয়ার হার ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন হলে হার ধ্রুবকের পরিবর্তন হয়, ঠিক আছে? এটা কি হার ধ্রুবক কিভাবে পরিবর্তন হয়? শুধুমাত্র কি হার ধ্রুবকটা পরিবর্তন হয় কি তাপমাত্রার পরিবর্তনে এটি পরিবর্তিত হয়, তাপমাত্রার পরিবর্তনে এটি পরিবর্তিত হয়, এটা তো উদাহরণ রাখো। তাপমাত্রার পরিবর্তনে, তাপমাত্রার পরিবর্তনে এটি পরিবর্তিত হয়, এটি কি হয়? পরিবর্তিত হয়। তোমরা জাস্ট এটুকু জেনে রাখো, পরবর্তীতে তোমরা ডিটেলস জানবা। এগুলো তোমাদের একাডেমিকে পড়ার কথা, এডমিশনে খুব একটা বেশি এখান থেকে প্রশ্ন দেয় না। তারপরে আমরা একটু দেখার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, বিক্রিয়াতে তোমার হার ধ্রুবক, হার ধ্রুবকের ক্ষেত্রে একটা সূত্র আছে, ঠিক আছে? আমরা কি পড়ছিলাম? ঘনমাত্রাকে যদি আমরা কি বলি,
আর কি একটা ঘনমাত্রা যদি বলি আমরা, তোমার কত বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো, মনে করো এ এ এ অফ কি, মনে করো এ প্লাস বি অফ বি ইকুয়াল টু মনে করো সি অফ সি প্লাস ডি অফ ডি, তাই না? এরকম তো আমরা বিক্রিয়া দেখছি। এরকম যদি মনে করো এখানে কোন একটা মান না দেওয়া থাকে, নির্দিষ্ট কোন একটা জিনিস দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাদের হার ধ্রুবক কেমন কিভাবে নির্ণয় করতে হবে সেটা তোমরা পরবর্তী স্লাইডে দেখবা। ঠিক আছে, এখন দেখো পরবর্তী স্লাইডে যদি আমরা ম্যাথ করতে যাই, দেখো 0.2 মোল পার ডেসিমিটার কিউব। শোনো, একটা জিনিস মাথায় রাখবা, মোল পার, এই ডেসিমিটার কিউব বোঝা, এই লিটারও তাই, লিটার একই। ঠিক আছে, ডেসিমিটার কিউব বোঝা, মোল পার লিটার সেটাও কি একই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি ঘনমাত্রা দেওয়া আছে, একটা কি ঘনমাত্রা দিয়ে মানে প্রারম্ভিক গতি, প্রারম্ভিক গতি 3.3 গুণ 10⁻⁴ মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড। এই ডেসিমিটার কিউব মানে কি বললাম আমি, লিটার, তাই না? আচ্ছা, বিক্রিয়ার গতি ধ্রুবক কত? আচ্ছা, যেহেতু বলছে এটা কি তোমার প্রারম্ভিক গতি, তাই না? প্রারম্ভিক, তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে কি বিক্রিয়ক কি কমছে না? যেহেতু প্রারম্ভিক অবস্থায় কি হয়, প্রারম্ভিক অবস্থায় কি বিক্রিয়ক কমছে। বিক্রিয়ক কমছে মানে কি বিক্রিয়কের ঘনমাত্রা কমছে, কারণ প্রারম্ভিক অবস্থায় কি আমরা জানি কি বিক্রিয়ক থেকে কিন্তু উৎপাদ উৎপন্ন হয়, তাই না? আমরা কিন্তু এটাই জানি যে বিক্রিয়ক থেকে কি উৎপন্ন হয়, উৎপাদ। দেখো, বিক্রিয়ক থেকে উৎপাদ, যেহেতু বলছে প্রারম্ভিক অবস্থায়, প্রারম্ভিক অবস্থায় কি হয় বিক্রিয়ক থাকে, বিক্রিয়ক থেকে আস্তে আস্তে উৎপাদ উৎপন্ন হয়। তাহলে এখন আমরা সূত্র কি দিব, এখানে মনে হচ্ছে একটা ঘনমাত্রা দেওয়া আছে দ্রবণের, প্রারম্ভিক গতি এত মিটার মোল পার লিটার পার সেকেন্ড হলে বিক্রিয়াটির গতি ধ্রুবক কত? তাহলে এখানে কি তোমার কি বিক্রিয়ার যে হার সেটা কিন্তু বলে দিছে আমাদের, বিক্রিয়ার হার কিন্তু আমাদের বলে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমরা কি জানি বিক্রিয়ার হারকে, বিক্রিয়ার হার হচ্ছে তোমার কি, মনে করো ডিএক্স বাই ডিটি, তাই না? আমরা একটু আগে বললাম এই ডিএক্স বাই ডিটি সমান কত, 3 গুণ 10⁻⁴ মনে করো। আচ্ছা, আরেকটা ঘনমাত্রা দিয়ে আছে মনে করো, যে ঘনমাত্রা দ্রবণ, সেই ঘনমাত্রা তো আছে কত, সি ইকাল টু কত দিয়ে আছে মনে করো, 0.02 মোল পার লিটারই বললাম আমি, কারণ একই জিনিস। আর কি সি ইকাল টু দিয়ে আছে তোমার কি 0.02, ঠিক আছে, মোল পার লিটার। আচ্ছা, এটাও মনে করো মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, কারণ ডেসিমিটার কিউব সমান কি লিটার, আমি বলে দিছি। এখন দেখো এই ক্ষেত্রে হার ধ্রুবক কি হবে, আমরা কি বললাম, এখন মনে করো ডিএক্স বাই ডিটি, এটা কি তোমার, এটা হচ্ছে তোমার কি বিক্রিয়ার হার। ঠিক আছে, যেহেতু এটা তোমার আর কি বিক্রিয়ক কমছে অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, সেজন্য আমরা এখানে মাইনাস দিব। এর সাথে এই বিক্রিয়ার হার সমান দিব আমরা কি, কে, এই বিক্রিয়ার হার ধ্রুবক গুণ সি। এইটা হচ্ছে তোমার কি বিক্রিয়ার হার ধ্রুবকের সূত্র। ঠিক আছে, বিক্রিয়ার হার ধ্রুবকের সূত্র, এই সূত্র থেকে আমরা বের করব। এখন দেখো আমাদের কি মান এখানে সবকিছু দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, ডিএক্স বাই ডিটির মান কত, 3 গুণ 10⁻⁴ ইকুয়াল টু কি হচ্ছে, কে এর মান আমরা জানি না, কে বের করব, আর সি এর মান কত, 0.02। এখান থেকে যদি আমরা কে এর মান বের করি, কে ইকুয়াল টু আমাদের আসে মোটামুটি 1.5, 1.5 গুণ 10⁻⁻²। কিভাবে আসলো এটা তোমরা তো দেখতে পাচ্ছ। তারপর চলো আমরা তোমাদের ক্যালকুলেশন শিখে এখানে, এই ক্যালকুলেশনটা কিভাবে হলো দেখো। এখন দেখো 3 গুণ 10⁻⁻⁴, এটা যদি এই পাশে আসে তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে না, আর কি 0.02 ইকুয়াল টু কি কে, তাই না? আচ্ছা, এখন দেখো কিভাবে হলো এটা, তাহলে কে ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 গুণ 10⁻⁻⁴ থাকলো, -4 থাকলো, ডিভাইড বাই মানে 0.02 কে আমরা কি লিখতে পারি, 2 গুণ 10⁻⁻², এটা কিন্তু লিখতে পারি না, কারণ কি দুই ঘর পিছনে গিয়ে পয়েন্ট গেলে কি 10⁻² আসে। তাহলে দেখো এখানে 2 দিয়ে যদি 3 ভাগ করি তাহলে কত আসে, 1.5। এই 10⁻² যখন উপরে যাবে তখন কি হয়, 10⁻+2। এই 10⁻⁴ আর 10⁻+2 এর মধ্যে করলে কি হয়, 10⁻²। আচ্ছা, এই হচ্ছে বিক্রিয়ার হার। ঠিক আছে, এই বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে, বিক্রিয়ার হার ধ্রুবকের একক পার সেকেন্ড কিভাবে হলো ভাইয়া, এই যে দেখো এই সূত্র থেকে দেখো, এখানে কে ইকাল টু কি দিবা তুমি, ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি বাই কত, সি, তাই না? ডিএক্স বাই ডিটির একক কত, ডিএক্স বাই ডিটির একক হচ্ছে কি মোল পার লিটার পার সেকেন্ড। আর এখানে তোমার কি আছে, সি এর একক কি, সি এর একক হচ্ছে কি মোল পার লিটার, তাই না? তাহলে মোল পার লিটার, মোল পার লিটার কাটা গেলে এখানে দেখা হয় কি পার সেকেন্ড। এই হচ্ছে তোমাদের টোটাল বিষয়। ঠিক আছে, আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু পরিবর্তিত হতে পারে, মানে এককটা পরিবর্তিত হতে পারে, এটা মাথায় রাখো। এখন দেখো বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তার করে কিছু নিয়ামক আছে, স্পেশাল তাপমাত্রা, চাপ,
ঘনমাত্রা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অনুঘটক। অনুঘটক মানে কি? প্রভাবক। ঠিক আছে, অনুঘটক মানে প্রভাবক। এটা তোমার আমরা উল্টা পাল্টা করে খেলো। আর একটা আছে কি আলো। এখন কিভাবে কিভাবে হয় সেটা তোমরা পরে জানলেও চলবে। বাট তোমাদের এই যে ছয়টা কিসের উপর বিজ্ঞান উপর প্রভাব বিস্তার করে, এই ছয়টা মানে মুখস্থ। তাপমাত্রা, যেমন ধর তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা যদি বাড়ে, এটা মানে কি? এই চিহ্ন মানে বাড়া। বাড়লে কি তোমার কি? বিক্রিয়ার হারও কি মানে কি? বাড়বে। ঠিক আছে, বিক্রিয়ার হারও বাড়বে। তা চাপ, ঘনমাত্রা বাড়লেও কি? বিক্রিয়ার হার কি? বাড়ছে। ঠিক আছে, আচ্ছা। তারপর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে কি? বিক্রিয়ার হার তোমার কি? বাড়বে। অনুঘটকের প্রভাবে বিক্রিয়া কি? তাড়াতাড়ি হয়। আলোক পড়লে কি? বিক্রিয়াগুলো তাড়াতাড়ি সংঘটিত হয়। আর তাপের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। ঠিক আছে, এটা মোল সংখ্যা ভ্যারি করে, এটা তোমরা পরবর্তী লাসাতেলিয়ার নীতির ক্ষেত্রে জানতে পারবা। তো তোমরা এই ছয়টা জিনিসটা মুখস্থ রাখবে। ঠিক আছে, তোমার স্লাইড দিয়ে দিবো, স্লাইড গুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। এই যে দেখো, সুন্দর একটা স্লাইড আসছে আর কি, যে বিক্রিয়ার হারের উপর প্রভাব এবং আহ বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্ক। দেখো, বিক্রিয়ার হারের সাথে যে তাপমাত্রার সম্পর্ক, ঠিক আছে, বিক্রিয়ার হারের সাথে যে তোমার তাপমাত্রার সম্পর্ক রয়েছে, বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্ক আছে এইটা। এই যে বিক্রিয়ার হারের সাথে কি তোমার তাপমাত্রার সম্পর্ক, এই সম্পর্কটা নির্ণয় করেন কে? আর হেনিয়াস। এই সম্পর্কে একটা ইকুয়েশন নির্ণয় করেন, সেটা কি? আর হেনিয়াস। ঠিক আছে, আর হেনিয়াস। তার যে ইকুয়েশন, এই যে এইগুলো হচ্ছে তোমার কি? তার ইকুয়েশন। ঠিক আছে, তো দেখো এখানে তোমার ইকুয়েশন গুলো আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখানে বিক্রিয়ার হার কে ইকাল টু কি বলছে? এ ইন্টু যদি ইয়ে ইয়ে ডিভাইড বাই আর। আচ্ছা, তোমাদের এখন এখানে এত বেশি ডিটেল জানতে হবে না, জাস্ট তোমরা জাস্ট এইটুকু জানো, এখানে কি ইয়ে হচ্ছে কি? বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। ই এ, ইয়ে হচ্ছে কি তোমার? সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি। এটা দিয়ে কিন্তু ম্যাথ দেয় মাঝে মাঝে। ঠিক আছে, আর আর হচ্ছে তোমার কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন কি? গ্যাস ধ্রুবক। আমি সার্বজনীন লিখলাম না, জাস্ট কি গ্যাস ধ্রুবক লিখলাম। ঠিক আছে, আচ্ছা। তারপরে তোমার রয়েছে কি? টি হচ্ছে কি? তাপমাত্রা। টি হচ্ছে কি? কি তাপমাত্রা? কেলভিন তাপমাত্রা। কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা, তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা। এ হচ্ছে কি? আরহেনিয়াস ফ্যাক্টর। এই কালটা তোমার কি? আরহেনিয়াস ফ্যাক্টর, আরহেনিয়াস ফ্যাক্টর। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো তোমাদের জানানো উচিত ছিল। এখন দেখো, বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রা সম্পর্কের ক্ষেত্রে আরহেনিয়াস একটি ইকুয়েশন দরকার, সেটা হচ্ছে কে ইন্টু এই এই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আর টি। এই সমীকরণকে আমরা মডিফাইড করে দুইটা সমীকরণ পাই। মেইনলি এই দুটো সমীকরণ আমাদের বেশি লাগবে। সেটা হচ্ছে কি? লন কে ইকাল টু হচ্ছে তোমার কি? ইয়ে বাই মাইনাস ইয়ে বাই এ আর ইন্টু ওয়ান বাই টি ইন্টু লন এ, এবং লগ কে সমান, অর্থাৎ লন কে এবং লগ কে জাস্ট 2.30 দিয়ে গুণ করে এটা বানানো হয়েছে। ঠিক আছে, তোমরা just মাথায় রাখবা এই বিষয়টা। ঠিক আছে, আচ্ছা। এখন এই জিনিসটা মাথায় রাখবা। এখানে যেটা দেখছো তুমি, এখানে কি যেটা দেখছো দেখো, এই লন কে ভার্সেস ওয়ান বাই টি। মনে করো একটা জিনিস দেখবা, যে লন কে ভার্সেস ওয়ান বাই টি, এইটার এইটার ঢাল কি হচ্ছে জানো? এই লেখচিত্রের ঢাল হচ্ছে তোমার, এই লেখচিত্রের ঢাল হচ্ছে মাইনাস ই এ বাই আর। ঠিক আছে, আর আরেকটা যদি বলি, লগ কে ভার্সেস ওয়ান বাই টি, এই লেখচিত্রে তোমার যদি ঢাল বলি, এই লেখচিত্রের ঢাল হচ্ছে তোমার ইএ বাই টু মাইনাস ই এ ডিভাইড বাই 2.303 আর, তাই না? আচ্ছা, এই দুইটা দিয়ে কিন্তু ম্যাথ দেয়। ঠিক আছে, এই যে ঢাল, যদি বলে যে লগ কে লেখচিত্রের ঢাল কত, তোমরা সরাসরি কি কোনটা বসাবা? যদি তোমাদের বলে লগ কে লেখচিত্রের ঢাল কত, তাহলে তোমরা সরাসরি কিন্তু এইটা বসাবা। আর লন কে ঢাল কত বললে এইটা বসাবা। ই এর মান তো দেওয়া থাকবে, আর এর মান তো তোমরা জানো, সার্বজনীন গ্যাস যৌগের মানে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর সার্বজনীন গ্যাস যৌগের মান কত তোমার? 8.314 জুল পার মোল পার কি কেলভিন। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো এই পাশে কিছু কথা লেখা আছে, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। সাধারণত 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য বিক্রিয়ার হার বা গতিবেগ দ্বিগুণ বা তিনগুণ হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আসবে তোমার দ্বিগুণ বা তিনগুণ, দ্বিগুণ হওয়াটা। ঠিক আছে, তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে, মনে করো একটা জায়গাতে মনে করো বিক্রিয় কোনো এরকম আছে। ঠিক আছে, বিক্রিয় কোনো এরকম ঘন সন্নিবেশ আছে, কিন্তু যখন তোমাকে এখানে অধিক তাপ প্রয়োগ করবা, যখন তুমি অধিক তাপ প্রয়োগ করো, তখন কি হবে? বিক্রিয় কণাগুলো ছোটাছুটি করতে থাকবে, অর্থাৎ এলোমেলো ভাবে ছোটাছুটি করবে।
অর্থাৎ কি, গতিবেগ কি এতে বেড়ে যাবে। যখন গতিবেগ বাড়বে, যখন বাড়বে তখন এটার সাথে আরেকটা, এটার সাথে একটা সংঘর্ষে লিপ্ত হবে না, তখন কি সংঘর্ষ বাড়বে। এবং যখন তোমার সংঘর্ষ বাড়বে তখন কি ওই যে অণুগুলা, এই ভেতরে যে অণুগুলা এগুলোকে একটু সক্রিয়ণ শক্তি লাভ করবে, যার ফলে কি সে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়ায় অংশগ্রহণের কি সক্রিয়ণ শক্তি লাভ করে, বিক্রিয়ায় কি অংশগ্রহণ, অংশগ্রহণ অংশগ্রহণ এর মাধ্যমে কি প্রয়োজনীয় কি সক্রিয়ণ শক্তি লাভ করে। এটা ছিল তোমাদের আর কি বিক্রিয়ার ওপর কি তাপমাত্রার কি প্রভাব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমাদের খুব জলদি শেষ করতে হবে, সময় বেশি নাই, সেই জন্য কিন্তু আমরা আর কি খুব ফাস্ট যাচ্ছি, তাছাড়া এই বিষয়গুলো কিন্তু বোঝানোর মতো বিষয়, ঠিক আছে। এই যে এই সমীকরণগুলো দেখছো তোমরা, এই যে এইগুলা দেখছো, এগুলো কিন্তু তোমাদের গ্রাফটা পাকিয়ে সুন্দর মতো করে কিন্তু দেওয়া যায়। তো যাই হোক, এগুলো একাডেমিকে তোমাদের স্পেশালি বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হতো। তো চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি যে কি কি আছে। আচ্ছা, এই যে আমরা চলে আসছে দেখো, প্রভাবক বললাম একটু আগে, প্রভাবক নিয়ে কি কি হয়। ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, স্বয়ংক্রিয়, আবিষ্ট প্রভাবক, প্রভাবক, উদ্দীপক কোনগুলা, এই সব বিষয়গুলো তোমরা একটু নিজে নিজে থেকে দেখার চেষ্টা করো, ঠিক আছে। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, মাস্ট, এগুলা পড়াই লাগবে। যদি তোমরা এই ধনাত্মক প্রভাবক কোনটা, ঋণাত্মক প্রভাবক, স্বয়ংক্রিয় প্রভাবক, আবিষ্ট প্রভাবক, প্রভাবক বিষ, প্রভাবক উদ্দীপক, এগুলো যদি না পারো তাহলে কিন্তু তোমাদের সমস্যা আছে। স্পেশালি তোমার কি ধনাত্মক এবং ঋণাত্মক এই দুটা কিন্তু পরীক্ষায় আসেই, ঠিক আছে। স্বপ্রভাবকটাও কিন্তু আসে, ঠিক আছে, স্বপ্রভাবকটাও আসে, ঠিক আছে। প্রভাবক বিষ এটাও আসে। মেনলি তোমাদের সবগুলাই পড়তে হবে, সবগুলাই পড়তে হবে, ঠিক আছে। এর মধ্যে এইটা 3 স্টার, এটা 3 স্টার, এবং প্রভাবক বিষ এই তিনটা একটা হচ্ছে 3 স্টার, ঠিক আছে। এবং কোন কোন উদাহরণ, এই উদাহরণগুলা, কাজগুলা, স্পেশালি উদাহরণগুলা এবং কি শ্রেণী বিভাগ, এগুলো কিন্তু পড়বা, ঠিক আছে। অর্থাৎ কি যেগুলো দাগিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা তো পরবর্তী স্লাইডে আমরা দেখার চেষ্টা করি। দেখো আরো কিছু জিনিস দেখছি, কোন শিল্প উৎপাদনে কি কি প্রভাবক ব্যবহার করা হয়। এই সেটটা মানে কি বলবো, এটা হচ্ছে 1,000,000% ইম্পর্টেন্ট, আমি 1,000% ইম্পর্টেন্স দিয়ে দিলাম। এইগুলা তোমরা কিন্তু দেখবা, আমি জাস্ট স্লাইডে দিয়ে দিচ্ছি যেন তোমাদের আর কষ্ট করতে না হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো জাস্ট তোমরা দেখে নিবা বা মুখস্থ করে নিবা। চলো আমরা কি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা পড়ি। তো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার আর কি মাঝখানে সাম্যাবস্থার 5টা বিষয় ব্যাখ্যা করা হয়েছে, দেখো। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় কি কি করা হয়, অনুঘটক, অনুঘটক মানে কি তোমার প্রভাবক, ঠিক আছে। এটা প্রভাবক, এটা কি করে, এটার কাজ হচ্ছে কি বিক্রিয়া শুরু বা শেষ করে না, এটা জাস্ট বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে, ঠিক আছে। নিয়ামক রয়েছে সমবস্থা একটা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখি নিয়ামক কয়টা সমবস্থার, একটা তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, নিষ্ক্রিয় পদার্থ কি সংযোগ। আচ্ছা দেখো, বিক্রিয়ার বেগ কি কি আছে, সম্মুখ বেগ, পশ্চাৎ বেগ, ঠিক আছে। একটা বিক্রিয়া কি সম্মুখ বরাবর অগ্রসর হতে পারে, আর একটা বিক্রিয়া কি পশ্চাৎ বরাবর অগ্রসর হতে পারে, ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়ার ধরন উভমুখী, উভমুখী বিক্রিয়া হবে। যেমন আমরা একটু কি দেখলাম, H2 প্লাস কি I2 ইকুয়াল টু কি 2HI, 2HI, এটা কি উভমুখী বিক্রিয়া না, এই দেখো উভমুখী চিহ্ন। তারপরে দেখো আবদ্ধ পাত্র হতে পারে, আবদ্ধ পাত্র না হলে কি হবে দেখো, মনে করো এই পাত্র আছে, এই পাত্রে কি আছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এই পাত্র, এখন এই পাত্র যদি তোমরা আছে খুলে রাখো, যদি আমরা এই পাত্রকে খুলে রাখি, এই পাত্রকে আমরা যদি কি রাখি, খুলে রাখি, খুলে রাখলে কি হবে, এখান থেকে কি উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড, প্লাস কি উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড, এবং এই কার্বন ডাই অক্সাইড খুলে রাখা যেহেতু গ্যাস, এটা যেহেতু গ্যাস, তাই এটা কি পাত্র থেকে উড়ে চলে যাবে, ঠিক আছে। কিন্তু এই পাত্র যদি তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট থাকে এবং এটা যদি তোমার কি বদ্ধ থাকে, তাহলে এটা বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাই অক্সাইড, যেগুলো কি ওই বিক্রিয়া পাত্রের মধ্যে কি আবদ্ধ থাকবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার কয়েকটা শর্ত বা কয়েকটা বিষয় আমরা ব্যাখ্যা করলাম। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। রাসায়নিক সাম্যাবস্থা 4টা শর্ত রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক, 100%, ঠিক আছে। রাসায়নিক সাম্যাবস্থার 7টি শর্ত, যদি তোমাদের বলে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নাই, তাহলে কি দেখ, সাম্যাবস্থায় প্রভাবকের ভূমিকা এমনটা, যখন তোমার একটা বিক্রিয়া, ঠিক আছে, মনে করো সাম্যাবস্থায়, মনে করো সাম্যাবস্থায়, সাম্যাবস্থা, সাম্যাবস্থা মানে কি উভয় পাশ থেকে সমান বিক্রিয়া চলছে, ঠিক আছে। একটু আগে আমি তোমাদের যে একটা বিক্রিয়া দেখাইলাম না, যে H2 প্লাস I2 ইকুয়াল টু কত হবে, মানে কি 2HI, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় প্রভাবক কি কোনো কাজ করতে পারবে, প্রভাবক কাজ করতে পারবে না, কারণ কি এই বিক্রিয়াটা হলো সাম্যাবস্থায় আছে। উভয় দিক থেকে সুগম্যতা কিসের জন্য দেখো, এই বিক্রিয়াটা কি এই পাশ থেকে এই পাশেও যতটুকু উৎপাদ বা বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, ঠিক এই পাশ থেকে এই পাশেও ঠিক সেম দিক থেকেই উৎপাদ ও ঘনমাত্রা মানে বিক্রিয়কে পরিণত হচ্ছে। সাম্যের স্থায়িত্ব, যেহেতু এখানে উৎপাদ এবং ঘনমাত্রা সমান হারে আছে, তো এখানে কি এটা কি, এটা কি একটি স্থায়িত্ব বজায় রাখেনি, এটা কি একটি স্থায়িত্ব বজায় রাখছে, এখানে কোনো ঝামেলা নাই। আর বিক্রিয়ার অসম্পূর্ণতা,
অসম্পূর্ণতা কিসের জন্য বলা হয়েছে? কারণ কি দেখো, এখান থেকে বিক্রিয়ক কি একদম ফুরাই দেয়নি। বিক্রিয়ক কি একদম ফুরাই গেছে? একদম ফুরিয়ে ফুরিয়ে যায়নি, যায়নি। ঠিক তেমনি উৎপাদ উৎপাদ সব নিয়ে নেয়নি। কিসের জন্য বললাম এই কথা, উৎপাদ সব নিয়ে নেয়নি? কারণ কি, বিক্রিয়ক থেকে তো উৎপাদ উৎপন্ন হয়েছে, তাই না? কিন্তু বিক্রিয়া কি সবকিছু ফুরাই গেছে? তার মানে যেটুকু তোমার ফুরাই গেছে সেটুকু কি উৎপাদ উৎপন্ন হয়েছে, অর্থাৎ কি দুইটা সমান সমান আছে। এই চারটা বিষয় আমাদের কি বোঝাইছে? উভয় দিক থেকে সমান সাম্যের স্থায়িত্ব, বিক্রিয়ার অসম্পূর্ণ। ঠিক আছে, এই চারটা কিন্তু মুখস্থ, একদম ছোটস্থ রাখতে হবে। আচ্ছা, আর দেখো ভর ক্রিয়া সূত্র, ঠিক আছে? তো ভর ক্রিয়া সূত্র আমি ভাবছিলাম তোমাদের প্রথমে আর কি ভর ক্রিয়া সূত্র ডিটেলস দেখাবো, তো ভিডিওতে সময় সময় নাই। তোমরা জানবে ভর ক্রিয়া সূত্র অবশ্যই কি গোলবার্গ এবং পি ভাগে। এই ভাগে নামটা ইংলিশে এরকম ভাবে বলে ওয়েজ, ঠিক আছে, ওয়েজ এর মতো, তোমার মাথায় রাখবা। আর ভর ক্রিয়া সূত্র দেখো, নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময়ে কোনো যে কোনো বিক্রিয়ার হার, যে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়া গুলো সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তোমাদের আমি একটা বিক্রিয়া দেখাচ্ছিলাম, দেখো তোমরা ছোট্ট করে যদি এই জিনিসটা বোঝার চেষ্টা করি, দেখো যে এ এ মোল বড় এ এবং বি মোল বড় বি বিক্রিয়া করে কি উৎপন্ন করছে তোমার? সি মোল বড় সি এবং ডি মোল বড় ডি, তাই না? আচ্ছা, এইরকম ক্ষেত্রে তোমার বিক্রিয়াগুলো সক্রিয় ভর, বিক্রিয়াগুলো সক্রিয় ভর বলতে কি বোঝানো হয়েছে? এখানে যদি বিক্রিয়ার হার বোঝাও, এই বিক্রিয়া অর্থাৎ কি বিক্রিয়ক, এটা কি বিক্রিয়ক, বিক্রিয়কের বিক্রিয়ার হার যদি তুমি আর আই দ্বারা প্রকাশ করো ইনিশিয়াল, এখানে তো কি হবে জানো? এই যে বিক্রিয়ার হার, হারকে জানো কি, বিক্রিয়ার হার ধ্রুবক কে, বিক্রিয়ার হার কে একটা কি ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক বলছি আমি। হার ধ্রুবক কে ইনটু সক্রিয় ভর, বিক্রিয়ক গুলোর কি সক্রিয় ভর। সক্রিয় ভর বলতে কি জানো? সক্রিয় ভর বলতে তোমার এই যে এ ঘনমাত্রা, ঠিক আছে, এবং যে বি ঘনমাত্রা এর উপর পাওয়ার এ এবং বি, এই যে এই জিনিসটা। এখন তাহলে এইটার কি হবে? ঠিক সেম ভাবে আমরা যদি বলি আর এফ, এটাকে এর দ্বারা প্রকাশ করি, আর এফ দ্বারা প্রকাশ করলে এটা কি হবে তোমার? কে ইন্টু এই সি ঘনমাত্রার উপর কি পাওয়ার সি, ডি ঘনমাত্রার উপরে কি হবে? পাওয়ার ডি, তাই না? পাওয়ার কি ডি। এই যে দেখো, তাহলে মিলাই নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে এটি সময় যে কোনো বিক্রিয়ার হার, হার এটা অনুপাতে হার ওই সমস্ত বিক্রিয়ক গুলো সক্রিয় ভরে গুণ করে, এই যে হার ওই সমস্ত সক্রিয় ভরে গুণফলের সমানুপাতিক, যে সমানুপাতিক একটা কি ধ্রুবক আসবে, এটাকে বলছে হার ধ্রুবক বা সাম্যাঙ্ক। এখানে কে কে বলা হচ্ছে কি, এখানে কে ইকাল টু কি সাম্যাঙ্ক, মানে সাম্যাবস্থায় আনার ক্ষেত্রে ভূমিকা রয়েছে সাম্যাঙ্ক অবলিক সাম্যাবস্থায় যে ধ্রুবক, অবলিক কি ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে তোমাদের কি বিস্তারিত ব্যাখ্যা। এখন যদি আমরা এইটাকে যদি আমরা আর কি একসাথে করার চেষ্টা ভাবনা চিন্তা ভাবনা করি, সেখান থেকে আমাদের কিন্তু দেখা যায় এই জায়গাতে যদি আমরা কি কে আই দিই, আর এই জায়গাতে যদি আমরা কি কে এফ দিই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস করতে পারি। দেখো কে আই ভাগ কে এফ তোমার আমাদের কি হবে? দেখো, এখানে যদি তোমার কে আই ইন্টু কে টু দি পাওয়ার কত এ, তারপরে তোমার কি বি টু দি পাওয়ার কত হবে বি, ডিভাইড বাই কে এফ ইন্টু কত সি টু দি পাওয়ার কত সি, এবং ডি টু দি পাওয়ার কত হবে ডি, ইকুয়াল টু কি হয় আর আই ভাগ কত আর এফ। এটাকে যদি আমরা, তোমরা একটা কাজ করতে পারো যে এই দুটাকে তুমি যদি এই পাশে আনো, এই পাশে আনলে কি উল্টা পাল্টা হয়ে যায় না? আর কি কে এফ বাই কে আই ইকুয়াল টু কি হয়, কে এফ বাই কে আই ইকুয়াল টু কি হয়? তোমরা জাস্ট এই টাকা যদি কাটার চিন্তা ভাবনা করো, বা মনে করো যে একক সময় হচ্ছে, মান যদি ওয়ান ধরো, ওয়ান যদি হয়, তাহলে সেক্ষেত্রে যদি কে এফ বাই কে কে ওই পাশে আনা হয়, তাহলে কিন্তু আমাদের নর্মালি কি থাকে, এ টু দি পাওয়ার কত থাকে এ, বি টু দি পাওয়ার কত থাকে তোমার বি, ডিভাইড বাই কি হয়, দুঃখিত, উল্টা বলছি আমি, সম্ভবত উল্টা বলছি তোমার। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, পুরোটাই কেটে গেছে। আচ্ছা, তোমাদের আমি জাস্ট বলি ওই সূত্রটা কি হবে, তোমরা একটু দেখার চেষ্টা করো। জাস্ট আমি জাস্ট নর্মালি একটু ওইটা শর্টকাটে আবার আঁকার চেষ্টা করি। বি অফ বি, এখান থেকে উৎপন্ন হয়েছে তোমার কি সি অফ কি বড় সি প্লাস ডি অফ কি বড় ডি, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আমাদের সূত্র কি হবে? এটাকে যদি আমরা আর আই দিয়ে প্রকাশ করি, আর আই সমান কি হবে? তোমার কে ইন্টু কে অফ আই ইন্টু তোমার এ টু দি পাওয়ার কত হবে এ ইন্টু বড় বি টু দি পাওয়ার কি হবে বি। আর এটাকে যদি তোমার কি আর এফ দ্বারা প্রকাশ করি, তাহলে কি হবে এটা? কে এফ ইন্টু
সি টু দি পাওয়ার কত হবে, সি ইন্টু ডি টু দি পাওয়ার হবে তোমার ডি, ঠিক আছে, ডি টু দি পাওয়ার ডি। এই যে এই সূত্রকে আমরা কিন্তু একসাথে মডিফাই করে একটা জিনিস লিখতে পারি, যে কে, কে এ কে ইকুয়াল টু লিখতে পারি আমরা কি, সি টু দি পাওয়ার কত রয়েছে, সি প্লাস ডি টু দি পাওয়ার কত রয়েছে, সরি, প্লাস ডি টু দি পাওয়ার হবে তোমাদের কত, ডি ডিভাইড বাই এ টু দি পাওয়ার কত হবে, এ প্লাস বি টু দি পাওয়ার বি। তোমরা জাস্ট এটুকু মনে রাখবে, জাস্ট তোমাদের সূত্রে এটা খুব বেশি একটা যে লাগবে সেরকমও না, বাস এটা তোমাদের মনে রাখার জন্য just এই যে এই কে বলা হচ্ছে তোমাদের কি সাম্যাঙ্ক, ঠিক আছে, সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক, সাম্যাঙ্ক অবলিক কি সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক। এটা আবার দুই প্রকার, তোমরা জানো সাম্য ধ্রুবক দুই প্রকার না, একটা কি, একটা আছে কি কেপি, আর একটা কি আছে, একটা আছে তোমার কি কেসি, এটা তোমরা কিন্তু জানো, তোমরা কিন্তু নিজেরাই ভালো জানো। ওইটা সম্পর্কে আমরা পরবর্তী আসবো। দেখো ভর ক্রিয়ার সূত্র এগুলোর ক্ষেত্রে একটা ভ্যান টপ একটা সমীকরণ দিয়েছেন, সেই ভ্যান টপের সমীকরণটা হচ্ছে কি লগ কেপি ইকাল টু ডেল এইচ ডিভাইড বাই 2.303 ইন্টু সি। এটা জাস্ট একটু মনে রাখবা, এখান থেকে খুব বেশি একটা ম্যাথ বা কোনো কিছু দেয় না। চলো নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখো সাম্যাঙ্ক ও সাম্য ধ্রুবক কয় প্রকার, দুই প্রকার, একটা মোলার ঘনমাত্রা, একটা মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক, আর একটা আংশিক চাপে সাম্য ধ্রুবক। ঘনমাত্রা মানে কি, ঘনমাত্রা মানে এরকম একটা সিঙ্গেল মাঝখানে কোনো একটা জিনিস থাকবে, আংশিক চাপ মানে পি থাকবে। কেপি এবং কেসি এর কি রাশিমালা। আচ্ছা, মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করছি, কেসি, এবং আহ চাপে কি কেপি, পিতে কি প্রেসার, ঠিক আছে, সিতে কি কনসেন্ট্রেশন, তাই কি কনসেন্ট্রেশন এরকম। কেপি এবং কেসি এর রাশিমালা আমরা যখন নির্ণয় করব, একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে আমাদের কেপি কেসি রাশিমালা নির্ণয় করতে, যে কেপি এবং কেসি এর একক কিন্তু তোমার কি ভ্যারি করে, ঠিক আছে, কেসি এবং কেপি এর একক কিন্তু ভ্যারি করে। এখন চলো আমরা কেসি এবং কেপি নির্ণয় করা শিখবো, ঠিক আছে, কেসি এবং কেপি কেপি আমরা কিন্তু নির্ণয় করা শিখবো। তো চলো যাই, আমরা যে বিক্রিয়া দেখছিলাম মনে করো আহ এন টু প্লাস কত, 3H2, ঠিক আছে, 3H2 বিক্রিয়া করলে আমরা কি পাই, অ্যামোনিয়া উৎপন্ন হয় না, 2NH3, 2NH3, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার বিক্রিয়ার হারের ক্ষেত্রে যদি মোলার ঘনমাত্রা কেসি থাকে, কেসি থাকে, তাহলে আমাদের কি হবে সূত্র, ওই যে ভরকের সূত্র থেকে আমরা জানছি, NH3 যেটা আছে এটা কি তোমার ঘনমাত্রা, তারপর কি তার মোলের স্কোয়ার, মোল সংখ্যা কি পাওয়ার, আর নিচে কি হবে বিক্রিয়ক, বিক্রিয়কের কি নাইট্রোজেন, এটার কি কোনো কি আগে কিছু আছে মোল সংখ্যা আছে নাই, ইনটু হাইড্রোজেন, হাইড্রোজেনের আগে কত মোল সংখ্যা আছে, থ্রি, তাই না, এই থ্রি, এটা হচ্ছে কি পাওয়ার আকার হবে, এটা হচ্ছে কেসি, ঠিক আছে। আর যদি আমরা কেপি হিসাব করতে যাই, কেপি সমান কি হবে তোমার প্রেসার অফ NH3, প্রেসার অফ NH3 এর উপর হোল স্কোয়ার, কারণ কি এই যে মোল সংখ্যা দুই আছে, ডিভাইড বাই কত হবে, প্রেসার অফ নাইট্রোজেন ইনটু প্রেসার অফ H2 এর উপর কি হবে, হোল স্কয়ার হবে, কারণ কি সরি হোল স্কয়ার হবে না, এটা হোল হোল কিউব হবে, দুঃখিত, এখানে তোমার কি হোল কিউব হবে দুই জায়গাতেই, এখানে তোমার হোল কিউব হবে, এখানে হোল কিউব, কারণ কি মোল সংখ্যা কত দিয়ে আছে, মোল সংখ্যা দিয়ে আছে আমাদের কিন্তু, মোল সংখ্যা দিয়ে আছে আমাদের কত, থ্রি, মোল সংখ্যা দিয়ে আছে আমাদের কত, থ্রি। এইটা হচ্ছে কেপি এবং কেসি এর রাশিমালা। তো তোমরা নিজেরাই জানো যে কেপি এবং কেসি এর একক আছে, দেখো এক্ষেত্রে যদি আমরা একক বের করতে যাই, এক্ষেত্রে কোনটার একক কি সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এই উৎপাদে একটা জিনিস তোমরা দেখো, যে এই উৎপাদের মোল কত, উৎপাদের মোল হচ্ছে কত, 2 মোল, মোল ইকাল টু কত, 2। আর এখানে বিক্রিয়ক টোটাল মোল কত, 3 যোগ 1 ইকাল টু কত মোল, 4 মোল, 4 মোল, তাই না। আচ্ছা, আমরা কি জানি বিক্রিয়ার হারের একক কি জানি, উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। তো উৎপাদের ঘনমাত্রা কত, উৎপাদের ঘনমাত্রা এখানে কত দেখতে হবে, অ্যামোনিয়ার ঘনমাত্রা ডিভাইড বাই কত রয়েছে তোমার, এইটা। এখন তোমরা বলো, যে তোমরা নিজেরাই বলো, যে এখানে তোমার কি হবে, উৎপাদের ঘনমাত্রা আমরা দেখতে পাচ্ছি হবে এখানে তোমার মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে, ঘনমাত্রা আচ্ছা সরি, কেপি এবং কেসি এর রাশিমাল তো এখানে এরকম আসবে না, কেপি এবং কেসি রাশিমালতে আমরা জাস্ট ঘনমাত্রা একক দিয়ে বোঝাবো, জাস্ট তোমরা দেখতে থাকো, একটু দেখো। আচ্ছা জাস্ট এ মিনিট একটু, আচ্ছা আমার মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তোমরা জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি তোমাদের দেখাচ্ছি বিষয়টা।
আচ্ছা, তোমরা এখন দেখো একক কি কি হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে তোমার একটা জিনিস মনে রাখবা, এককের ক্ষেত্রে কেপি এবং কেসি যখন একক নিয়ে করো তখন একটা জিনিস মনে রাখবা, একক সমান হবে তোমার, একক সমান হবে মোল পার লিটার টু দি পাওয়ার, মোল পার লিটার টু দি পাওয়ার হবে তোমার ডেল এন। ডেল এন মানে কি, তোমার ডেল এন, এই ক্ষেত্রে তোমার ডেল এন হবে কি, ডেল এন ইকুয়াল টু হবে তোমার কি, উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা, মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের কি, মোল সংখ্যা, তাই না? আচ্ছা, তো এইটাকে যদি আমরা এখন লেখার চেষ্টা করি, দেখো এখানে কি দেখলাম আমরা কি, এই যে এটা উৎপাদের মোল সংখ্যা কত আছে, উৎপাদের মোল সংখ্যা আছে তোমার কত, 2, আর বিক্রিয়কের মোল সংখ্যা কত দেখছি, 4। তাহলে যদি আমরা দেখি 2 - 4 মানে কত হয়, -2, কত হচ্ছে, -2। এবার এই -2 যদি আমরা এখানে বসাই তাহলে কত হয় দেখো, তাহলে এখানে মোল পার লিটার আছে, মোল পার লিটার, তার উপর কি আসছে, তার উপর হবে আমাদের কি, -2, তাহলে এখানে কি আছে দেখো, মোল পার লিটারের উপর যদি আমরা -2 দেখি তাহলে কি হবে, মোল ইনভার্স টু এল ইনভার্স কত, 3, ঠিক আছে। এখানে কারণ আগে তো -1 ছিল। এটা হচ্ছে কি কিসের একক গেল, এটা গেল তোমার কি কে সি। এখন যদি আমরা কেপি নির্ণয় করতে যাই, কেপি, তাও দেখো কেপি এর ক্ষেত্রে কি হবে, কেপি মানে কি, চাপ, চাপ মানে কি, এটা কি প্রেসার, প্রেসার একক আমরা কি জানি, অ্যাটমসফিয়ার। তাহলে কেপি ইকাল টু হবে তোমার অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার কত হবে, ডেল এন, ডেল এন। আমরা কি আগে আগে দেখলাম, ডেল এন মানে কত হয়েছে, -2 পাইছি, তাহলে কি অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার, আমরা যদি -2 বসাই তাহলে কি হবে, পার অ্যাটমসফিয়ার স্কোয়ার, ঠিক আছে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। তাহলে আমরা কি একক পাইলাম, তাহলে আমরা কি যে কোনো একক নির্ণয় করতে পারবো না, আমরা কিন্তু অবশ্যই যে কোনো একক নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো চলো এই বিষয়ে আমরা আরেকটু যদি দেখার চেষ্টা করি, ঠিক আছে, আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, নর্মালি যদি আমরা দেখি, দেখো আরেকটা বিক্রিয়া আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো চলো, যে 3NO2 প্লাস কত রয়েছে, প্লাস H2O, H2O, ঠিক আছে, 3N প্লাস H2O বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, 2HNO3, 2HNO3 প্লাস 2HNO3 প্লাস কত, NO, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে তোমার কত মোল, 3 মোল, এখানে কত মোল, 1 মোল, এখানে কত মোল, 2 মোল, এখানে কত মোল, 1 মোল, ঠিক আছে। তাহলে এই পাশে টোটাল মোল সংখ্যা হচ্ছে তোমার 3 মোল, আর এই পাশে টোটাল মোল সংখ্যা হচ্ছে কত মোল, 4 মোল, 4 মোল, 4 মোল। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে আমরা কেসি এবং কেপি এর আমরা এক নির্ণয় করবো, তাই না? এখন যদি আমরা কেসি এর এক নির্ণয় করি, কেসি ইকাল টু কি জানি, মোল পার লিটার, মোল পার লিটার টু দি পাওয়ার কত রয়েছে, ডেল এন। এখন দেখো ডেল এন সমান কত হবে, দেখো ডেল এন সমান কত হবে, ডেল এন সমান 3 - 4 মানে কত হবে, তোমার কত, -1 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে -1 যদি হয় তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার কত, -1, ঠিক আছে। তাহলে এখানে কি দিবা তোমরা, পার মোল, তারপরে কি হবে তাহলে এখানে, পার মোল, আর এখানে লিটার ইনভার্স 2 হবে, লিটার ইনভার্স কত, 2 হবে, ঠিক আছে। আচ্ছা, পার মোল, আর কি হবে এখানে, লিটার ইনভার্স কি, 2 হবে। আহ আচ্ছা, আমার একটু ভুল হয়েছে এখানে, দেখো তোমার এখানে কেসি কি, -2 দ্বারা যদি তোমার এক এক গুণ করা তাহলে এটা কিন্তু তোমার কি -2 হয়, ঠিক আছে। ঠিক সেম ভাবে তোমার এখানে তোমার কি হবে কি, এই -1 এর সাথে -1 যদি ইয়া করি আমরা, তাহলে সেক্ষেত্রে তোমার কি -1 থাকে, -1ই কি তোমার থাকবে, ঠিক আছে, -1ই কিন্তু এখানে থাকবে। জাস্ট নর্মালি তোমরা এটা নিবা, আশা করি। আচ্ছা, এরপরে দেখো যদি আমরা কেপি এর একক বের করতে চাই, তাহলে কেপি এর একক কি হবে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার কি হয়, ডেল এন, তাই না, ডেল এন সমান কি, -1, তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার কত হবে, অ্যাটমসফিয়ার হবে কি, -1 ইকাল টু কি হবে, পার অ্যাটমসফিয়ার, পার অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা একক কিন্তু যে কোনো সময় যে কোনো ভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এখন আরেকটা তোমার স্পেসিফিক একটা জিনিস দেখাবো, স্পেশাল, এটা কিন্তু পরীক্ষায় দিতেই পারে, এটা কিন্তু আমাদের পরীক্ষায় দিতেই পারে, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা ঠিক আছে, এটা না, এটা আমি স্পেশাল লিখে দিচ্ছি তোমাদের, একটু দাঁড়াও, স্পেশাল, ঠিক আছে, স্পেশাল। দেখো একটা জিনিস দেখো, যে ক্যালসিয়াম কার্বনেট কি অবস্থায় থাকে, কঠিন, ক্যালসিয়াম কার্বনেট কি অবস্থায় থাকে, কি কঠিন, তাই না। এটা কি আমরা জানি কি কঠিন অবস্থায় এটা থাকে, কঠিন অবস্থায়। এই জন্য একে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস থেকে সলিড, এস তে তোমার কি হয়, এস তে হয় কি সলিড, এস তে সলিড। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যায়,
এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, তাই না? তাহলে আমাদের ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, এটা তোমার কি গ্যাসীয়, ঠিক আছে, এটা তোমার গ্যাসীয়, ঠিক আছে। আর এটা ক্যালসিয়াম অক্সাইড তোমার হচ্ছে আর কি, এটাও তোমার কি সলিড অবস্থায় থাকে, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডও তোমার কি সলিড অবস্থায় থাকে। এখন তুমি একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে তোমার বিক্রিয়ার হার ধ্রুবক কি কি হবে। এক্ষেত্রে যদি আমরা কেসি নির্ণয় করতে কেপি নির্ণয় করতে যাও, কেপি মানে কি প্রেসার, পিতে কি আছে প্রেসার, প্রেসার মানে কি চাপ, মানে চাপ। চাপ কোন কোন অবস্থায় পাওয়া যায়, এই চাপ পাওয়া যায় কি স্পেশালি গ্যাসীয় অবস্থায়, যেগুলো থাকে গ্যাসীয় অবস্থায় যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে চাপটি আমরা বেশি ভাবে বুঝতে পারি। তাহলে এক্ষেত্রে তোমার বিক্রিয়ার হার পি ইকুয়াল টু কি হবে, শুধু মনে রাখবা গ্যাসীয়টা শুধুমাত্র কাউন্টে আসবে, ঠিক আছে, বাকিগুলা কি গ্যাসীয় খালি কাউন্ট হবে। এটা কি গ্যাসীয় কি কাউন্ট হবে, কাউন্ট হবে, এবং বাকিগুলা ওয়ান হবে, বাকিগুলা এগুলা কি হবে, বাকিগুলা ওয়ান হবে, ওয়ান হবে। তাহলে এখানে কি উৎপাদ কি কি আছে, তাহলে তোমার কি ক্যালসিয়াম অক্সাইডের কি ঘনমাত্রা হলো মানলাম, ইনটু কি হলো কার্বন ডাই অক্সাইডের, সরি এটা আচ্ছা কেসি নেই, কেপির ক্ষেত্রে তোমার প্রেশার আসবে, তাই না? কেপির ক্ষেত্রে তোমার কি প্রেশার আসবে, আমি প্রেশার দিয়ে দেখাই চলো। প্রেশার তাহলে কি হবে এখানে, পি অফ সিএও ইনটু পি অফ CO2, যেহেতু এর মূল সংখ্যা নাই, ইকুয়াল টু কি হবে পি অফ CaCO3। এক্ষেত্রে কি এভাবে লেখা যাবে, এক্ষেত্রে কিন্তু এভাবে লেখা যাবে না, কারণ কি এটা তোমার লেখলে কি হবে, এটা আমাদের কিন্তু লিখলে এটা ভুল হবে। সেজন্য আমরা খালি এখানে কি এই চাপের ক্ষেত্রে কি গ্যাসীয় জিনিসটা কি কাউন্ট করব। তাহলে দেখো, তাহলে কি হবে এখানে লিখবো আমরা, শুধুমাত্র হবে পি অফ CO2, ঠিক আছে, জাস্ট এটা হবে। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, কেপি ইকুয়াল টু হবে শুধুমাত্র পি অফ CO2, ঠিক আছে। এই যে এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর ঠিক সেম ক্ষেত্রে তোমার কি কেসি, কেসি ইকুয়াল টু তোমার এরকম ভাবে আমরা নির্ণয় করবো, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট আমরা নির্ণয় করলাম, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী তোমার আরেকটা বিক্রিয়া যদি আমরা দেখি, ঠিক সেম জিনিস যদি আমরা একটা বিক্রিয়া দিয়ে দেখাই, যেমন ধরো আমরা একটা বিক্রিয়া করি না, 2MgO ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস অক্সিজেন, বিক্রিয়া করে কি উৎপন্ন করে, বিক্রিয়া উৎপন্ন করে কি, আচ্ছা এখানে এই ম্যাগনেসিয়াম অক্সাইড না, এটা জাস্ট ম্যাগনেসিয়ামই হবে, ঠিক আছে, এটা just কি ম্যাগনেসিয়াম, কি দুই অণু কি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলতে উৎপন্ন করে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম কি অক্সাইড, তাই না? এক্ষেত্রে তোমরা কি জানো ম্যাগনেসিয়াম কি, ম্যাগনেসিয়াম কিভাবে থাকে, ম্যাগনেসিয়াম কি সলিড অবস্থায় থাকে, অক্সিজেন কি গ্যাসীয় থাকে। আর ম্যাগনেসিয়াম যেটা অক্সাইড হলো, ম্যাগনেসিয়াম অক্সাইডটাও কি তোমার সলিড আকারে থাকে। তাহলে এক্ষেত্রে তোমার কি কেসি, তুমি কি দিবা, কেসি ইকাল টু কি দিবা, তুমি জানো কেসি ইকাল টু উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা তার উপর কি তার মোল সংখ্যা 2, আর ডিভাইড বাই কি তোমার কি এখানে এমজি আছে যেটা, এমজি ইকুয়াল টু কি হবে এখানে মোল সংখ্যা আর কি অক্সিজেন, তাই না? এটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না, আমরা কি জানি শুধুমাত্র আমরা কি গ্যাসীয়টা বিবেচনা করব, আর বাকিগুলা কি হবে ওয়ান। তাহলে এটা কি হবে তোমার, এটা হয়ে যাবে ওয়ান, আর এটা হয়ে যাবে তোমার কত ওয়ান। তাহলে আমরা এখানে কি বলবো, ম্যাগনেসিয়াম অক্সাইড যদি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান বসাইলাম, ডিভাইড ম্যাগনেসিয়াম যদি ওয়ান হয় ওয়ান বসাইলাম ইনটু অক্সিজেন, অক্সিজেন, তাহলে আমাদের উত্তর আসে কত, 1/O2। অপশনে কিন্তু এইভাবেই তোমাদের দেওয়া থাকবে। আশা করি তোমরা বিষয়টা কিন্তু বুঝছো, ঠিক আছে। তো নেক্সট স্লাইডে চলে যাই, আমরা দেখি কি আছে। আচ্ছা, নেক্সট স্লাইড, এখানে আমাদের কিছু সমীকরণ দেওয়া আছে, কেপি কেসি, তোমরা জাস্ট এই একটা কেপি জাস্ট মুখস্থ রাখবা, তোমাদের মান যদি দেয় তোমরা এটা সরাসরি মুখস্থ বসাবা, ঠিক আছে, এটা তোমরা just সরাসরি কি মুখস্থ বসাবা। সামুদ্রিকের প্রয়োগ, এগুলা তোমার মাস্ট লাগবে, মাস্ট, ঠিক আছে, এগুলা মাস্ট লাগবে, এই কয়েকটা পড়বা। হেবার বস প্রণালী, স্পর্শ প্রণালী, আর তোমার বার্কল্যান্ড আইট প্রণালী, এই তিনটা থেকে যদি দেয় তাহলে, আর যদি তোমার এই যে তাপমাত্রা কত, চাপ কত, প্রভাবক কি কি আছে, এইগুলা কিন্তু তোমাদের কিন্তু জানা লাগবেই, ঠিক আছে। এবং লাস্টে দেখো হেবার বস পদ্ধতিতে প্রভাবক সহায়ক হিসাবে কি কি ব্যবহার করা হয়, এই জিনিসগুলা যেন কোনোভাবে তোমাদের মিস না যায়, ঠিক আছে। চলো পরবর্তী স্লাইড দেখি। লাসা তেলের নীতির চারটা ইয়ে আছে, এটা তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, নিষ্ক্রিয় পথ সংযোগ, এটা তোমাদের এর আগে দেখানো হয়েছে সাম্যাবস্থায়, এই সেটটা কিন্তু মুখস্থ করে নিবা, ঠিক আছে। চলো এর পরবর্তী পানির আয়নিক গুণফল আমরা নির্ণয় করি। পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে আমরা জানি পানি, তাই না, কিন্তু পানি কিভাবে বিয়োজিত হয় দেখো, এটা কি তোমার H2O, তাই না? আচ্ছা, এটা বিয়োজিত হয় কিভাবে, তোমরা জানো কি H3O প্লাস, প্লাস কি হবে এখানে তোমরাই বলো, H2O
এক্ষেত্রে তোমার কি হয়, বিক্রিয়া তোমার H3O প্লাস প্লাস OH মাইনাস, OH মাইনাস। তো যেহেতু তোমরা অনেক সময় কি বুঝতে পারো না, সেহেতু আমি এভাবে না দিয়ে তোমার সরাসরি H প্লাস দিয়ে করে, ঠিক আছে? যদি পানি তোমাদের কি এইভাবে যদি বিয়োজিত হয়, H2O, যদি মনে করো পানি বিয়োজিত হলো, বিয়োজিত কি উৎপন্ন করলো, H প্লাস উৎপন্ন করলো প্লাস OH উৎপন্ন করলো, OH মাইনাস। এখন যদি আমরা বলি কি এর বিক্রিয়ার গুণফল, ঠিক আছে? এই বিক্রিয়ার গুণফলের ক্ষেত্রে কি হবে তোমার, দেখো দেখো এখানে বিক্রিয়ার গুণফল, পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে আমরা দিব তোমার এইটা একটা ধরবো এবং এই দুটো মিলে আমরা একটা ধরবো, ঠিক আছে? এখন এখানে আমরা কি বিক্রিয়া কে, কে সমান আমরা কি জানি, ধ্রুবক সমান, যে এইচ প্লাস এর কি ঘনমাত্রা, ঠিক আছে, ইন্টু ও এইচ এর ঘনমাত্রা, ও এইচ এর ঘনমাত্রা ডিভাইড বাই কি তোমার আর কি H2O, এটার কি ঘনমাত্রা, একে আমরা পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফলকে আমরা কে ডাব্লিউ দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? এখন মনে করো এই যে H2 আছে, এই যে H2 আছে না, এই H2O এটা খুবই কম, এটা খুবই কম, এটা কি খুবই কম, খুবই কম আয়নিত হয়, খুবই কম আয়নিত হয়, আয়নিত হয়ে থাকে, এই অবস্থায় থাকে, H2 অবস্থায় কি থাকে, ঠিক আছে? এই জন্য এটাকে তোমার তাই অ্যাকুয়া মানে তোমার অ্যাপ্রক্সিমেটলি জিরো ধরি, জিরো ধরলে জিরো না, অ্যাপ্রক্সিমেটলি আমরা ওয়ান ধরবো, সরি দুঃখিত, এখানে অ্যাপ্রক্সিমেটলি আমরা এটার মান যদি আমরা ওয়ান ধরি, অ্যাপ্রক্সিমেটলি যদি একটা মান আমরা যদি ওয়ান ধরি, সেক্ষেত্রে কি হয়, কে ডাব্লিউ সমান, কে ডাব্লিউ সমান হয় আমাদের এইচ প্লাস ইন্টু ও এইচ মাইনাস এবং এই পানির এই আয়নিক গুণফলের মান, যেহেতু পানি একটা প্রায় প্রশম টাইপের জিনিস, সেটা সব জায়গাতে ব্যবহার করা যায়, সেহেতু এই পানি এই এটার মান হয় তোমার 10⁻⁻14, 10⁻⁻14, 10 কত, 14, তাই না? দেখো এটা ঘনমাত্রা কত, 1 মোল/লিটার, মোলার, এম দ্বারা প্রকাশ করি কি মোলার, এটা ঘনমাত্রা মোলার, তাই এখানে আহ, এখানে একক হবে কি এম স্কয়ার, মোল স্কয়ার, ঠিক আছে? এই যে এইটা তোমাদের দেখাইলাম, এইটাই হচ্ছে তোমার কি পানির আয়নিক গুণফলের কি সমীকরণ, এটা হচ্ছে তোমার কি পানির আয়নিক গুণফলের সমীকরণ। এখন বিভিন্ন তাপমাত্রা পানির আয়নিক গুণফল বিভিন্ন রকম হয়, সেটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, সেটা পরবর্তী সাইডে দেওয়া আছে মেইনলি। একটা জিনিস মনে রাখবা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, দেখো এই যে পানির আয়নিক গুণফল হলো কি 10⁻², এটা হচ্ছে তোমার কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটি কিন্তু তোমার মেইনলি আসে। আরেকটা জিনিস তোমরা ভুল করবে না, হ্যাঁ, পানির আয়তন মানে আয়নিক গুণফল, পানির বিয়োজন ধ্রুবক, এটা কি তোমার পানির কি, এটা হচ্ছে তোমার কি পানির আয়নিক গুণফল, এটা কি পানির আয়নিক গুণফল, দেখো এটা পানির কি আছে, এটা পানির আয়নিক গুণফল। এখন পানির শুধু কি আয়নিক গুণফল আছে, পানি কিন্তু বিয়োজন ধ্রুবক আছে। এখন পানির বিয়োজন ধ্রুবক, পানির বিয়োজন ধ্রুবক, পানির বিয়োজন ধ্রুবক এট টেম্পারেচার যদি 25 ডিগ্রি আমরা বলি, 25 ডিগ্রিতে, ঠিক আছে, 25 ডিগ্রিতে পানির বিয়োজন ধ্রুবক কত কত, 55.5 মোলার। তোমরা কিন্তু এই দুটো উল্টা পাল্টা করো, গুণফল আয়নিক গুণফলের বিয়োজন ধ্রুবক কিন্তু এক না, ঠিক আছে? চলো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো, এই যে যে বিষয়গুলো, এই কয়েকটা মনে রাখবো, স্পেশালি 0 ডিগ্রি এবং 25 ডিগ্রি, এই দুইটা মনে রাখলে বেশি লাভ আছে, ঠিক আছে? এবং যদি পারো তাহলে 100 ডিগ্রি, এই তিনটা মনে রাখো, বাকিগুলো মনে না রাখলেও চলবে, ঠিক আছে? আচ্ছা দেখো, অম্ল ক্ষারকের শক্তি মাত্রা, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা তোমাদের তার আগে আমাদের একটা জিনিস দেখানো উচিত, যে পানির যে আয়নিক গুণফল, পানির যে তোমাদের যে আয়নিক গুণফল, এই পানির আয়নিক গুণফল প্রদান করেন কি জানো, এই যে সমীকরণ গুলা, এটা হচ্ছে আর কি তোমার কোলরাশ এবং হেড হুইলার, কোলরাশ, বিজ্ঞানী কি কোলরাশ ও হেড হুইলার, ঠিক আছে, হেড হুইলার, এরা হচ্ছে তোমার কি এগুলো আর কি ইয়া করে, এগুলো আর কি নিয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী তোমার স্লাইডটা দেখো। আর দেখো অসওয়াল্ডের লৌহকরণ সূত্র, তাহলে কে দেন লৌহকরণ সূত্র, এখানে লৌহকরণ সূত্রকে বিয়োজন ধ্রুবক, মনে করো অ্যাসিড, কে এ হচ্ছে তোমার কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিড, আর কে বি হচ্ছে কি ক্ষারের বিয়োজন ধ্রুবক, ক্ষার মানে কি বেজ, এটা এর থেকে আসছে, বেজের বিয়োজন ধ্রুবক হলে তার কি বর্গমূলের ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর কে এ অম্লের ক্ষেত্রে কে ইকাল টু আলফা স্কোয়ার, ঠিক আছে, ইন্টু সি, আর ইকাল টু কি আলফা ইকাল টু কে বাই সি, এটাই বলেছে, তোমরা এই সূত্রটা দেখে নিবা, এখান থেকে কিন্তু ম্যাথ দেয় মাঝে মাঝে, ঠিক আছে? আচ্ছা, প্রযোজ্যতা কি, এগুলো শুধুমাত্র মৃদু অম্ল মৃদু ক্ষারকের ক্ষেত্রে প্রযোজ্য, অসীম লঘু বা তীব্রর ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য নয়। আচ্ছা দেখো, বিয়োজন ধ্রুবক, এই যে পানি, এখানে তোমার দেখো দেখা যাচ্ছে কি কে গুণ পে বি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক গুণ ক্ষারের বিয়োজন ধ্রুবক, এটা কে ডাব্লিউ, এটা এই সমীকরণটা একটু মনে রাখবে, কে ডাব্লিউ এটা তোমাদের আগে পড়াইছি।
আর পিকে এ প্লাস পিকে বি, ঠিক আছে? পিকে এ প্লাস পিকে বি সমান 10 + 14, এটা মনে রাখবা। আর ক্ষার বা অ্যাসিডের বিয়োজন রূপকের একক কি? মোল পার লিটার, এটা মনে রাখবা। অম্ল বা ক্ষারের কি শক্তি মাত্রা দেখো, কে এ বিয়োজন রূপক যত বড় হবে তীব্র হবে। আর দেখো হাইড্রোজেনের তীব্রতার ক্ষেত্রে কি হবে, অম্লের তীব্রতার ক্ষেত্রে তোমার কি আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠাটাই ইম্পর্টেন্ট। এটা ভিভিআই এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়ই, ঠিক আছে? আর তোমরা জানো কি, যার জারণ সংখ্যা বেশি, দেখো যার জারণ সংখ্যা বেশি সেটা কিন্তু সবচেয়ে বেশি, এগুলো কিন্তু দেখবা, ঠিক আছে? এইগুলো তোমরা দেখবা, এগুলো দেখবা, এগুলো তোমাদের দেখতে হবে তোমাদের নিজেদের কাছে, এগুলা এগুলো আমাদের বোঝানোর মতো কিছু নাই। জারণ সংখ্যা যারা নির্ণয় করতে পারো না তারা আমাকে মেসেজ দিবে যে ভাই আমি পারি না। আচ্ছা, এখান থেকে তোমার কে, এই কে এর মান তোমাদের কিছু কিছু মুখস্থ করতে হয়। তার মধ্যে তোমার হচ্ছে কি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর তুমি দেখবা কি আছে, ফসফরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এই কয়েকটা তোমরা মুখস্থ করতে হবে। এখান থেকে কিন্তু আমরা প্রশ্ন দিব, এবং অনেক সময় পরীক্ষা কিন্তু হুটহাট করে পরীক্ষা আসতেও পারে, ঠিক আছে? আচ্ছা, এই যে তোমাদের চলে আসছে একটা আকর্ষণীয় টপিক, তোমাদের চলে আসছে কি একটা আকর্ষণীয় টপিক, সেটা হচ্ছে কি তোমার পিএইচ এর মান নির্ণয়, ঠিক আছে? এটা খুবই আমার কাছে মনে হয় যে তোমরা যতগুলো পড়া পড়বে এটা খুব বেশি ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? তো দেখো পিএইচ এর মান নির্ণয়ের ক্ষেত্রে, আচ্ছা আসলে আমি তোমাদের বলে নি পিএইচটা কি। পিএইচটা হচ্ছে কি, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, ঠিক আছে? আর কি হাইড্রোজেন আয়নের ঋণাত্মক যে ঘনমাত্রা যে আমরা নির্ণয় করি সেটা হচ্ছে তোমার কি পিএইচ। পিএইচ বলতে মেইনলি আমাদের কি বোঝায়, কোন একটা যে যৌগ আছে বা মৌল বা কোন একটা সলিউশন আছে, সেটা অম্লীয় না ক্ষারীয়, অর্থাৎ অ্যাসিডিটি বা অ্যালকানিটি, এই দুইটা যে কোনো একটা আর কি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পিএইচ ব্যবহার করে। আমরা যদি বলি পিএইচ এর ক্ষেত্রে, পিএইচ আসলে বিষয়টা কি, পিএইচ বিষয়টা কি আমরা যদি এখানে ব্যাখ্যা করি, কোন মৌলের আমরা যদি নর্মালি লিখতে চাই তাহলে দেখো এখানে কি লিখবো, কোন দ্রবণের, কোন দ্রবণের, কোন দ্রবণের অ্যাসিডিটি, অ্যাসিডিটি অবলিক অ্যালকানিটি, অ্যালকানিটি মানে কি, ক্ষারের যে বিষয় অ্যালকানিটি, এইটা কিসের দ্বারা প্রশ্ন হয়, পিএইচ। পিএইচ এর একটা তুমি লিখতে পারো কি, নেগেটিভ লগারিদম, নেগেটিভ লগারিদম, নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস হাইড্রোজেন আয়নের কি কনসেন্ট্রেশন, ঠিক আছে? এইচ প্লাস কি কনসেন্ট্রেশন, এটা হচ্ছে তোমার কি পিএইচ বলে। পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো তোমাকে প্রথমত এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো তোমাকে সুন্দর মতো করে মুখস্থ করতে হবে। প্রথমত এই মানগুলো তোমাকে সুন্দর মতো করে কি করতে হবে, প্রথমত এই মানগুলো সুন্দর মতো করে তোমাকে কি মুখস্থ করতে হবে, মুখস্থ, প্রথমত এই মানগুলো কি সুন্দর মতো করে মুখস্থ করতে হবে। এটা কিন্তু খুব সহজ। 1 3, 3 5, 5 7, বিজোড়, এটার সাথে কত যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, +2। জোর দেখো 2 4, 4 6, 6 8, এটা কিন্তু +2 মানে কি, একের সাথে কত, 2 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে কত, 5, 5-এর সাথে 2 যোগ করলে কত হয়, 7, যাতে লগ লাগাই দিবা just, ঠিক আছে? ঠিক সেম ভাবে কি হয়, 2-এর সাথে 2 যোগ করলে কত হয়, 4, 4-এর সাথে 2 যোগ করলে কত হয়, 6, 6-এর সাথে 2 যোগ করলে কত হয়, 8। এই যে log 6 এর মানে এত, log 5 এর মানে এত, এগুলো এই কয়েকটা তোমাদের কি মনে রাখতে হবে, ঠিক আছে ভাই? এই কয়েকটা মনে রাখলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি যদি তোমাদের আর কি এখন একটু দেখানোর চেষ্টা করি। টাইপ 1 দুই ভাবে পিএইচ মুখে মুখে নির্ণয় করতে হয়, যেহেতু ক্যালকুলেটর দিবে না। দশমিকের পরে যত ঘর, মাত্র দশমিকের যত ঘর পরে কত থাকে, 1 থাকে, ঠিক আছে? দশমিকের যত ঘর পরে 1 থাকবে সেটাই তোমার পিএইচ। তাহলে এখন দেখো এখানে পিএইচ আমরা নির্ণয় করবো, ঠিক আছে? পিএইচ ইকাল টু আর দশমিকের কত ঘর, এই দশমিক এটা না, দশমিক এর কত ঘর পরে দেখো 1 আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘরের পর দেখ আর কত হয়েছে, 1 আছে, ঠিক আছে? এত 3 ঘরের জায়গা জায়গা কত, 1 আছে, 3 নাম্বার ঘরে যে 1 আছে, তো এখানে পিএইচ কত হবে তোমার 3, ঠিক আছে? এইচ সি এল মানে কত পাইছে এখানে, এইচ প্লাস একটাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে এক্ষেত্রে কি হবে, 0.05 মোলার সালফিউরিক, এখানে এইচ প্লাস কয়টা আছে, দুইটা, দুইটা এইচ প্লাস, ঠিক আছে? সেই জন্য এটাকে আমরা 2 দ্বারা গুণ করবো, তাহলে কত, 0.005 গুণ 2, এটা যদি গুণ করি তাহলে কত হয়, 0.0 বসালাম, আর 0.5 এর 2 দ্বারা গুণ করে কত হয়, 10 হয় না, 0.10। আচ্ছা, দশমিকের কয় ঘরের জায়গাতে 1 আছে দেখো, 1 ঘর, 2 ঘর, এই 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 জায়গায় যে তোমার কত, 1 আছে, তাহলে আমাদের পিএইচ হবে কত,
দুই ঘর পরে এক আছে, তাই আমাদের পিএইচ হবে কত, 2। ঠিক আছে, তাহলে কি পিএইচ নিয়ে করা খুব সহজ না? এখন যদি আমি তোমাদের বলি 0.0001 এম নাইট্রিক অ্যাসিড, তাহলে কি করবা? এখানে নাইট্রিক অ্যাসিডে এইচ প্লাস কয়টা? একটাই, তাই না? ঠিক আছে, তাহলে এখানে পিএইচ কত হবে? পিএইচ হবে দেখো, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘরের পরে, চার ঘরের জায়গাতে, তো তুমি চার ঘরের জায়গাতে কি আছে? চার ঘরের জায়গাতে আছে তোমার আহ 1 আছে, তাহলে এখানে পিএইচ হবে কত, 4। মেইন তোমার যত ঘর পড়ে না, যত ঘরে, দশমিকের যত ঘরে, যত নম্বর, যত নং ঘরে এক থাকে, যত নং ঘরে এক থাকে সেটাই হবে মেইনলি। এই তাহলে আমাদের কিন্তু ভালো মিলবে। চলো আমরা আরেকটু বেসিকে যাই। এখন দেখো, এখন যদি ভাই এক না থাকে, এখন যদি আমাদের 6 থাকে, 7 থাকে, তাহলে আমরা কি করব? আচ্ছা, দেখো আমরা কি দিচ্ছি, দশমিকের পরে যত ঘর, দশমিকের পরে কয় ঘর? এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, তাই না? আমরা পিএস নিয়ে করছি মনে করো, পিএইচ। দশমিকের পরে কত ঘর? চার ঘর, তাহলে আমরা এখানে কত লিখবো? 4 লিখলাম। মাইনাস, এখানে সূত্রে কত মাইনাস, সূত্র মাইনাস দিলাম, লগ দিলাম। এখানে সংখ্যা কত দিয়ে আছে? 0 বাদ দিয়া 4 দিয়ে আছে, তাই না? লগ, তাহলে আমরা 4 বসাইলাম। আচ্ছা, এখানে সেম কাজ করি, দেখো তো পিএইচ ইকাল টু কি হবে তাহলে? দশমিকের পরে কত ঘর? এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, 5 ঘর। দশমিকের কত আছে? 5 ঘর। আর মাইনাস, সূত্রে মাইনাস, লগ ইন্টু সংখ্যা কত? সংখ্যা আছে আমাদের মোটামুটি 6, তাই না? লগ 6। তাহলে এখানে দেখো 4 - লগ 4 এর মান কত? আমরা একটু আগে পড়ে আসছি, লগ 4 এর মান হবে তোমার কত? 0.6, তাই না? 0.6, 4 - 0.6 মানে কত? 3.4। এটা হচ্ছে পিএইচ। আচ্ছা, এখানে কত হবে তাহলে? 5 - লগ 6 এর মান কত? লগ 6 এর মান হচ্ছে আমাদের 0.8, তাহলে কত হবে? 4.2। ঠিক আছে, এই যে এইভাবে আমরা পিএইচ নির্ণয় করতে পারছি। এটা পিএইচ যদি 3.4 হয়, তাহলে পিওএইচ কত? পিএইচ হবে কত? 14 - 3.4। কারণ কি জানি আমরা, আমরা কি জানি, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14, তাই না? তাহলে এটা কত? 14 থেকে 3 বদলে 11, 10.6। এগুলো কিন্তু আমরা পারবো। এক্ষেত্রে তোমার পিওএইচ কত হবে? পিএইচ হবে তোমার কত? 4.2 হলে কত? 9.8। এখানে পিএইচ হয় কত তোমার? 9.8। আশা করি তোমার বিষয়গুলো বুঝতে পারছো। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো, পিএইচ নিয়ে যাবতীয় যা যা আছে, পিএইচ 7 হলে কি? নিরপেক্ষ বা প্রশম, গ্রেটার দেন হলে অক্ষারীয়, আর লেস দেন হলে অম্লীয়। যা যা আছে এগুলো সব তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, যা যা আছে আমাদের সব কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর যে কোনো পিএইচ বের করতে আমি শিখাই দিলাম। আচ্ছা, বাফার দ্রবণ, বাফার হচ্ছে এমন একটা দ্রবণ, দুর্বল অ্যাসিড প্লাসের লবণ। বাফার হচ্ছে কি? দুর্বল অ্যাসিড প্লাসের লবণ। বাফার বলতে মেনলি আমাদের কি বোঝায়? বাফার বলতে ক্ষারীয় বাফারের ক্ষেত্রে আমরা কি হোক, অম্লীয় বর্গের কি? দুর্বল অ্যাসিড প্লাস এর লবণ, প্লাস এর লবণ। আরেকটা কি লিখতে পারি আমরা? আরেকটা লিখতে পারি আমরা কি? দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার প্লাস এর লবণ, প্লাস এর লবণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে আর তোমার কি বাফার। ঠিক আছে, দেখো অম্লীয় বাফার দ্রবণে কি হয়? অম্লীয় বাফার দ্রবণে দুর্বল অ্যাসিড এবং ওর অনুবন্ধী একটা ক্ষারক থাকবে। হ্যাঁ, এবং দুর্বল ক্ষারক এবং এর অনুবন্ধী একটা অ্যাসিড থাকবে। এই যে উদাহরণগুলা, এই সেটটা যে বাফার দ্রবণের উদাহরণ, এই সেটটা বাফার দ্রবণের উদাহরণ ছোট মুখস্থ থাকবে। কোনটা কোন বাফার? ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ হচ্ছে এই দুইটা, এবং অম্লীয় বাফার দ্রবণের উদাহরণ হচ্ছে তোমার কি? এই দুইটা। আচ্ছা, চলো তাহলে পরবর্তী স্লাইডটা আমরা একটু দেখার চেষ্টা করি কি আছে। আচ্ছা, এখানে তোমার কি যেগুলো দেয়া আছে, যেগুলো দেয়া আছে সেগুলো জাস্ট তোমরা দেখে নিবা, এখানে আমার কিছু করার নাই। জাস্ট এই পয়েন্ট গুলো খুব ভালো মতো দেখবা। ঠিক আছে, এই 3টা পয়েন্ট, লাস্টের দিকে 3টা পয়েন্ট খুব ভালো মতো দেখবা। পরবর্তী স্লাইড দেখো, যে কোনটা অম্লীয় বাফার যুগল বা কোনটা ক্ষারীয় বাফার যুগল, এবং এগুলা রেঞ্জ কত, এগুলো দেখবা। পিকে, জাস্ট অ্যাসিডের কে, এগুলো খুব একটা লাগে না। তারপরে তুমি যদি দেখো, তাহলে জাস্ট একটা জিনিস মনে রাখবা, দেখতে চাইলে তোমরা এই শেষেরটা দেখবা এবং কি এই 2 নাম্বারটা দেখবা। এই দুইটা কিন্তু খুবই আসে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পড়া, আমি এখানে আর কিছু বুঝাবো না নর্মালি। দেখো এর পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই, যে রক্তের বাফার, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। রক্তের বাফার, রক্তে কয়টা বাফার কাজ করে? আমরা কি জানি? প ফ ব শিখছি, মানে সরাসরি ক খ শিখিনি, তখন প ফ ব ভ পড়ি নাই। প ফ ব, মানে পতে কি? প্রোটিন বাফার। ফতে কি? ফসফেট বাফার। বতে কি? বাইকার্বনেট বাফার। প্রোটিন ব্যাপারে কি কাজ করে? প্লাজমার প্রোটিন এবং হিমোগ্লোবিন প্রোটিনের সমন্বয়ে কি গঠিত? এটা গঠিত। ফসফেট বারকে ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট এবং সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এবং এটা পিকে কত লাগবে না। এবং বাইকার্বনেট সবচেয়ে বেশি আসে কোনটা? বাইকার্বনেট ব্যাপার। এখানে কি থাকে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এই দুটো তোমরা একটু দেখার চেষ্টা করবো। দেখো পরবর্তীতে কি আছে, তাপ রসায়ন। আচ্ছা, তাপ রসায়ন থেকে আমি মেইনলি যতটুকু করাবো জানি না, তোমরা
তাপনের ক্ষেত্রে এই কয়েকটা বিক্রিয়া জাস্ট দেখে নিবা, এবং এর পরবর্তীতে আমি জাস্ট অ্যাড করছি, ঠিক আছে, কিছু জিনিস অ্যাড করছি। দেখো কিছু জিনিস পরবর্তী স্লাইডে তোমরা দেখবে অ্যাড করছি। এইখানে এটা অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে দেখো, এই যে তোমার যে শেষে যে তাপমাত্রা গুলা, সরি শক্তি গুলা দেওয়া আছে, কি পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে বা কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে হবে। কোনগুলো মান মুখস্থ করতে হবে আমি দিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দাগানো আছে তোমাদের, কি এইটা, 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 এই কয়েকটা জিনিস তোমাদের মান, এবং এই যে উপরে দিলাম গোল করে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস তোমাদের মুখস্থ করতে হবে। এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে, বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা গ্যাসীয়, জিতে গ্যাসীয়, এস তে লিকুইড, আর তোমার সিতে এস তে কিছু তোমার সলিড, আর তোমার ভ্যাপত্তা মানে কি বাষ্প, এই জিনিসগুলো খেয়াল করে তোমরা এটা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমি স্লাইডে দিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদের এই বইও পড়তে হবে না, যদি তোমরা স্লাইডটা শুট করে পড়তে পারো, বুঝতে পারো, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি মাস্ট, মাস্ট, এটা কি অ্যাসিড এবং ক্ষার, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করলে কি হয়, কত তাপমাত্রা হয়, ডেল এইচ এর মান কেমন, স্পেশালি তোমার কি হয়, এগুলো সব লাগবে, ঠিক আছে, এই সবগুলা লাগবে, এই সবগুলা তোমরা মুখস্থ করো সবগুলা। স্পেশালি যে 68, 57 তোমার হচ্ছে কি 34, ঠিক আছে, আর 57.43, এই জিনিসগুলো, আর 50, এগুলো সব লাগবে, সবগুলা পড়বে, এটাতে কোনো ছাড় নাই। এখান থেকে আমি নেক্সট পরীক্ষা দেব, পরীক্ষায় প্রশ্ন দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আহ তোমাদের মোটামুটি এই স্লাইড গুলো ছিল, এর বাইরেও তোমাদের কিছু স্লাইড ছিল। না, এর বাইরে তোমাদের মোটামুটি স্লাইড আপাতত আর নাই, এটাই তোমাদের শেষ স্লাইড ছিল। তো আমি যেগুলো পড়লাম, আমি এই স্লাইড গুলো তোমাদের শেয়ার দিয়ে দিব, ঠিক আছে, এই স্লাইড গুলো তোমাদের কি আমি শেয়ার দিয়ে দিব। তোমাদের কিন্তু অনেকটুকু পড়ানো হয়েছে, তোমাদের কিন্তু অনেকটুকু পড়ানো হয়েছে। এই প্রত্যেকটা জিনিস তোমরা খুব ভালো মতো দেখার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এখানে মোটামুটি 31টা স্লাইড আছে তোমাদের, প্রথম থেকে যদি আমি স্লাইড গুলো শো করি, দেখো তোমাদের কত কিছু পড়ানো হয়েছে। দেখো তোমাদের প্রথম থেকে সাইড গুলো শো করি, দেখো কি কি আছে। রাসায়নিক পরিবর্তন অধ্যায়, প্রথমে পড়াইছি কেমিস্ট্রি 12টি নীতি এবং বজ্র পদার্থ রোধকরণ নীতি। তারপরে পড়াইছি বিক্রিয়ার হার সম্পর্কে, বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করতে হয়। তারপর পড়াইছি বিক্রিয়ার হারের ম্যাথ। তারপরে আমরা কি হয়েছি বিক্রিয়ার হারের একক। আমরা পড়াইছি হার ধ্রুবক। তারপরে আমরা পড়াইছি কি ম্যাথ পড়াইছি আবার কিভাবে কি নির্ণয় করতে হবে। তারপরে আমরা বিক্রিয়ার প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। তারপরে আমরা পেয়েছি তাপমাত্রার উপর এই বিক্রিয়ার হারের প্রভাব, ঠিক আছে। এর পরবর্তী আমরা কি পড়াইছি, প্রভাবক নিয়ে যত বিস্তারিত আছে। তারপরে আমরা পড়াইছি কি কোন শিল্পে কি কি প্রভাবক উৎপন্ন হয়। তারপরে আমরা পড়াইছি কি তোমার রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় যে নিয়ামক গুলো, যে বিষয়গুলো আমার সামনে আসে সেগুলো কি কি। তারপরে এই সাম্যাবস্থা 4টি শর্ত। তারপরে আমরা পড়াইছি কি ভ্যান টপের সমীকরণ এবং ভরক্রিয়ার সূত্র। তারপরে দেখো আমরা কি পড়েছি, এই সূত্র সংক্রান্ত যে একক বা হারগুলো, সাম্যাঙ্ক ও সাম্যধ্রুবক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা এই যে সমীকরণ থেকে এগুলো মুখস্থ কিছু, তো সাম্যধ্রুবকের প্রয়োগ দেখো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। রাশিয়া তেলের কয়টা নীতি, 7টা নীতি। এরপরে পড়েছে কি পানির আয়নিক কুণ্ঠল ও তাপমাত্রার প্রভাব। তারপরে যদি আমরা দেখি তাহলে কি তাপমাত্রা প্রভাবের কয়েকটা জিনিস মুখস্থ। এরপরে আমরা পেয়েছি অসওয়াল্ডের লৌহকরণ সূত্র এবং বিয়োজন ধ্রুবক, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। তারপরে দেখো আমরা আর কি কি পড়াইছি, আমরা যদি আরো লক্ষ্য করতে থাকি, আমরা আরো পড়াইছি কি কয়েকটা কে এর মান মুখস্থর জন্য কয়েকটা আমি দাগাই দিচ্ছি। আচ্ছা একটু, কয়েকটা কে এর মান মুখস্থর জন্য কিন্তু আমরা দাগাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী দেখো স্লাইডে আমরা দেখাচ্ছি কি পিএইচ নির্ণয় কৌশল, দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিং অফ দিস ক্লাস। এন্ড দেন আমরা দেখছি কি পিএইচ যখন দিয়ে তোমার 1 না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব। তারপরে আমরা দেখো পিএইচ সম্পর্কে যাবতীয় তথ্যগুলো দেখাচ্ছি, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি আসবে। তারপরে বাফার দেখাচ্ছি, কোনটা অম্লীয় বাফার এবং কোনটা ক্ষারীয় বাফার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, বাফার নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের আমি বলা হয়নি, যে বাফার নির্ণয়ের ক্ষেত্রে তোমার কোন সমীকরণ ব্যবহার করে। বাফার নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমাদের হেন্ডারসন হেসেলবাগ সমীকরণ। হেন্ডারসন হেন্ডারসন হেসেলবাগ সমীকরণ। হেন্ডারসন হেসেলবাগ সমীকরণ, ঠিক আছে। হেন্ডারসন হেসেলবাগ কি সমীকরণ, এই সমীকরণটা কি কি দেখো, পিএইচ ইকাল টু পিএইচ আমরা কি জানি, পিকে এ প্লাস লগ, প্লাস লগ সল্ট, প্লাস লগ সল্ট, অর্থাৎ কি ওই অ্যাসিডের লবণ বাই কি ওই অ্যাসিড, ঠিক আছে, সল্ট বাই অ্যাসিড, ঠিক আছে। পিকে ইকাল পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। আর পিওএইচ ইকাল টু কি, এখানে কি হবে 14 মাইনাস তোমার কি 14 মাইনাস, আচ্ছা
আচ্ছা, এইভাবে আমরা সরাসরি দেখাই। পিওএইচ সমান কি, পিওএইচ সমান কি? বেসিক থাকে, বেসিকের ক্ষেত্রে তোমরা কি দেখবা, বেসিকের ক্ষেত্রে তোমরা দিবা পিওএইচ ইকুয়াল টু, ঠিক আছে, পিকেবি প্লাস লগ সল্ট, সল্ট বাই কি হবে তোমার বেজ, বেজ, সল্ট বাই বেজ থাকবে। সল্ট বাই বেজের কি কোনো মাত্রা, 14 থেকে মাইনাস করতে হবে, 14 মাইনাস, ঠিক আছে, তাহলে দেখবা এটা পেয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো, এর পরবর্তী স্লাইডে আমরা কি পড়াইছি, এর পরবর্তী স্লাইডে পড়াইছি আমরা কি হেন্ডারসন সমীকরণের প্রয়োগ। তারপরে দেখো কোনগুলা ক্ষারীয় বাফার দ্রবণ, কোনগুলো অম্লীয় বাফার দ্রবণ, তো তাদের রেঞ্জ। তারপরে আমাদের তোমাদের পড়াইছি রক্তের বাফার, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদেরকে তাপ প্রসারণের কিছু জিনিস আমি বইয়ে দাগাই দিছি, এগুলো দেখতে হবে। এবং এরপরে কি, এরকম একটা প্রশমন তাপ। যদি তোমরা এতগুলা জিনিস, তোমরা টপিক আমি যেগুলো দাগাইছি সেগুলো যদি বই থেকে দেখো, আমার স্লাইড পড়ো এবং শেষ পর্যন্ত এমসিকিউ সলভ করো, আমার মনে হয় না তোমাদের আর অন্য কোনো কিছু আর বাকি থাকবে। তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। এবং আমি খুব দ্রুত গেলাম এই জন্যই, কারণ এই ক্লাসটা যদি আমি ভালো মতো নিতে যাই তাহলে মোটামুটি আমার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। কিন্তু তোমাদের তো এত সময় নাই, কারণ তোমাদেরও পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। সেই জন্য আমি দ্রুত গেলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাবা, এবং ইনশাল্লাহ তোমাদের এই ক্লাস থেকে উপকার হবে। তো আমাদের যারা কোর্সে ভর্তি আছো, তোমাদের সবার প্রতি বলছি তোমরা এই ক্লাসটা ভালো মতো দেখবা এবং ক্লাস নোট জমা দিবা, ঠিক আছে? আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবা। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা করো। আর ইনশাল্লাহ সফলতা আমাদের আসবেই। আসসালামু আলাইকুম।